আচ্ছা, সো আমরা ট্রানজাকশন গত ক্লাসে কিন্তু একটু ডিসকাস করে আসছিলাম, যদি আপনাদের মনে থাকে। ট্রানজাকশনের হচ্ছে যে বেসিক যে ডিটেলস গুলো, ওগুলো হচ্ছে আমরা ডিসকাশন শুরু করি। আজকে হচ্ছে আমি ট্রানজাকশনের ডিটেলসে তেমন যাব না, বাট আমাদের ট্রানজাকশনের যে পরবর্তী যে থিওরি গুলো, সো বেসিক্যালি এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাসিড প্রপার্টিজ ফার্স্ট অফ অল। দেন আমরা কনকারেন্সি কন্ট্রোলও কিন্তু দেখে আসছিলাম। আপনাদের যদি মনে থাকে, আমি একটা কম্পারিজন আপনাদেরকে দেখাইছিলাম হচ্ছে গিগস ফর গিগস এর একটা ইসের থেকে, স্নিপেট থেকে। সো কনকারেন্সি কন্ট্রোলটাও আমি খুব ইনডেপথ আজকে ডিসকাস করব না, আই উইল জাস্ট ডিসকাস অ্যাসিড প্রপার্টিজ। দেন হচ্ছে রিকভারি আর এই ট্রানজাকশন ইন এসকিউএল, এগুলো হচ্ছে আমি একটু ইন ডেপথ ডিসকাস করব। এগুলা ডিসকাস করতে গিয়ে দেখবেন আমার গত ক্লাসের যেই ডিসকাশন গুলো আছে ওগুলো একটু রিপিটেশন হচ্ছে। সো যদি কেউ গত ক্লাস মিসও করে থাকেন, খুব একটা প্রবলেম আশা করি হবে না আপনাদের আজকে বুঝতে। আচ্ছা, সো এই জিনিসগুলো যেহেতু অলরেডি ডিসকাসড, সো আমি এটাতে গেলাম না। রিড রাইট অপারেশন হচ্ছে আমি যেভাবে আপনাদের ক্লাসে ডিসকাস করছি, জাস্ট অতটুক জিনিস জানলেই হবে যে রিড অপারেশন যদি আপনাদের মনে থাকে, রিড অপারেশন মানে হচ্ছে আমাদের সিলেক্ট কোয়েরির ইকুইভ্যালেন্ট। মানে যেমন ট্রানজাকশনের ডেফিনিশনটা যদি বলি, a transaction is a unit of program execution that accesses and possibly updates various data items। তার মানে অ্যাক্সেস মানে হচ্ছে কোনো কিছু আমি রিট্রিভ করে আনতেছি, which is equivalent to select query। আমি রিট্রিভ করে কোনো কিছু দেখতেছি বা রিড করতেছি। সো অ্যাক্সেস মানে হচ্ছে বেসিক্যালি রিড, ওর আমরা কোয়েরির ইকুইভ্যালেন্টে যদি দেখি তাহলে হচ্ছে সিলেক্ট কোয়েরির মতো কাজ করে। আর আপডেট মানে হচ্ছে আপনার বেসিক্যালি রাইট করা, মানে একটা কিছু আপনি চেঞ্জ করতেছেন। সো যখন অ্যাক্সেস করেন তখন কিন্তু কোনো চেঞ্জ করেন না, যখন আপনি আপডেট করেন তখনই কিন্তু ডিবিতে আমার চেঞ্জেস গুলো আসে। সো এটা হচ্ছে রাইটের ইকুইভ্যালেন্ট। রাইট বলতে আমরা বুঝি হচ্ছে যে আমি কোনো কিছু যদি ইনসার্ট করি তাহলে আমার ডিবিতে কিছু চেঞ্জ আসে, আমি যদি কোনো কিছু ডিলিট করি তাহলে আমার ডিবিতে চেঞ্জ আসে, আমি যদি এক্সিস্টিং কোনো ইনফরমেশনের কোনো কিছু আপডেট করি, যেমন ধরেন টেবিলের নাম আপডেট করলাম বা ডেটা টাইপ চেঞ্জ করলাম, এই যে এই ধরনের যে আপডেট অপারেশন গুলো, ওগুলো সবই কিন্তু আমার ডেটার বেসের মধ্যে করা যায়। সো সিলেক্ট হচ্ছে রিডের ইকুইভ্যালেন্ট, আর ইনসার্ট ডিলিট আপডেট হচ্ছে রাইটের ইকুইভ্যালেন্ট। জাস্ট এতটুকু জিনিস আপনাদের জানলেই হবে। এরপর তো আমি হচ্ছে আপনাদেরকে এই জিনিসটাও বলছিলাম যে ইন্টিগ্রিটি অফ ডেটা মানে কি, সো এটা আমি আজকে আর রিপিট করব না। সো আমাদের ডেটার ইন্টিগ্রিটি বজায় রাখতে, ডেটার ইন্টিগ্রিটি যদি আমি খুব সিম্পলি একটু রিক্যাপ করি, তার মানে আপনার ডেটাবেজে যাতে এমন কোনো অ্যাক্টিভিটি না হয় যেটার কারণে হচ্ছে আপনার ডেটাবেজে কোনো ইনকনসিস্টেন্সি আসবে। যেমন ধরেন 500 টাকা ট্রানজাক্ট করলেন আপনার ব্যাংক থেকে, সেখানে 500 টাকা ট্রানজাক্ট না হয়ে হচ্ছে আপনার ধরেন যে অন্য কোনো একটা অ্যামাউন্ট ট্রানজাক্ট হয়ে গেল, বা আপনি কোনো কিছু একটা ডিপোজিট করলেন, প্রপারলি ডিপোজিট হইলো না জিনিসটা। সো বা আপনি ধরেন ভুল পিন দিলেন, ভুল পিন দিয়ে হচ্ছে আপনি ধরেন ট্রানজাকশন করা শুরু করে দিলেন। So, এই ধরনের কোনো যাতে ইললিগাল কোনো অ্যাক্টিভিটিস আমরা অ্যালাউ না করে, ডেটা যাতে প্রিজার্ভ থাকে, ডেটাটা যাতে ইন্টিগ্রিটি মেনটেন হয়ে ডেটাটা প্রিজার্ভ থাকে। সো এই জিনিসটা এনশিওর করার জন্য, এই যে আমরা যে এত ডেটাবেজ প্রত্যেকদিন অ্যাক্সেস করি, সেটা ব্যাংক ডেটাবেজ হতে পারে, সেটা মেডিকেল ডেটাবেজ হতে পারে, সেটা যে কোনো কিছুই হতে পারে। সো আমরা যে যে প্রতিনিয়ত যেই ডেটাবেজ গুলো অ্যাক্সেস করি, সো এই যে ইন্টিগ্রিটিটা আমরা মেনটেন করার জন্য আমাদের কিছু প্রপার্টিজ ফলো করতে হয়। সো এই প্রপার্টিজ গুলোর নাম হচ্ছে অ্যাসিড প্রপার্টিজ। অ্যাসিড একটা হচ্ছে আপনার শর্ট ফর্ম, মানে অ্যাক্রোনিম টাইপের। সো অ্যাসিড প্রপার্টিজ এর মধ্যে আপনার এ স্ট্যান্ডস ফর অ্যাটমিসিটি, সি স্ট্যান্ডস ফর কনসিস্টেন্সি, আই স্ট্যান্ডস ফর আইসোলেশন, অ্যান্ড ডি স্ট্যান্ডস ফর ডিউরেবিলিটি। সো অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন আর ডিউরেবিলিটি মিলে হচ্ছে আপনার অ্যাসিড প্রপার্টিজটা কম্বাইন করে। সো আজকে আমরা যেটা করব, আমরা যেহেতু এই জিনিসগুলো আগেই দেখে আসছি, আজকে হচ্ছে আমরা এই এর অ্যাটমিসিটি বা সি এর কনসিস্টেন্সি বা আই এর আইসোলেশন বা ডি এর ডিউরেবিলিটি, এগুলা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি টার্মগুলা কি মিন করে ওই জিনিসটা আমরা দেখব। সো ট্রানজাকশন পড়ার সময় আমি আপনাদেরকে অ্যাটমিসিটির কিছু জিনিস আসলে বলে ফেলছিলাম ওই দিন। সো আজকে পড়তে গেলে দেখবেন যে রিলেট করতে পারতেছেন ওই দিনের ডিসকাশনের সাথে। সো অ্যাটমিসিটির ডেফিনেশন যদি খুব সিম্পলি আপনি মনে রাখতে চান, তাহলে হচ্ছে আপনি ইদার সব অ্যালাউ করবেন অথবা আপনি কিছুই অ্যালাউ করবেন না।
সো অল অর নাথিং একদম সিম্পলি আপনি যদি অ্যাটমিসিটি নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন এই ওয়ার্ডটাই আপনাকে দেখাচ্ছে যে ইদার সব অ্যালাউ করবেন অথবা কিছুই অ্যালাউ করবেন না। এখন এখানে সব মানে কি, হোয়াট ডাজ অল মিন? অল মানে হচ্ছে যে আপনি পুরা ট্রানজাকশনটা অ্যালাউ করতেছেন, আর নাথিং মানে হচ্ছে যে আপনার যদি ট্রানজাকশন কোনো কারণে ফেল হয় বা কমপ্লিট ট্রানজাকশন যদি না হয় তাহলে হচ্ছে আপনি কোনো পার্শিয়াল ট্রানজাকশন যাতে অ্যালাউ না করেন। এটা কিন্তু আমি গত ক্লাসে বলছিলাম আপনাদেরকে, যখন হচ্ছে কমিটের এই জিনিসগুলো পড়াচ্ছিলাম তখন বলে আসছিলাম যে আমরা কিন্তু একটা হোল ট্রানজাকশন অ্যালাউ করি বা একটা কমপ্লিট ট্রানজাকশন অ্যালাউ করি, উই ডু নট অ্যালাউ এনি পার্শিয়াল ট্রানজাকশন। সো অ্যাটমিসিটি এই প্রপার্টিটাই বেসিকলি মেনটেন করে যে ইদার পুরা ট্রানজাকশনটাই অ্যালাউ করবে, আর যদি এমন হয় যে পুরা ট্রানজাকশনটা হচ্ছে না, পার্শিয়াল ট্রানজাকশন হবে, সে কিন্তু পার্শিয়াল ট্রানজাকশন অ্যালাউ করবে না। সে কি করবে? রোল ব্যাক করবে, রোল ব্যাক করে আপনাকে প্রিভিয়াস স্টেটে নিয়ে আসবে, মানে একদম শুরু থেকে যেখানে শুরু করছিলেন একদম ওখানেই আপনাকে নিয়ে আসবে। সো ট্রানজাকশনের ডেফিনিশনটা দেখেন, এই জিনিসটাই বলছে যে ট্রানজাকশন ইজ অ্যান অ্যাটমিক ইউনিট অফ প্রসেসিং, ইট শুড বি ইদার পারফর্মড ইন ইটস এন্টায়ারিটি, তার মানে পুরাটা পারফর্ম হবে, অল পারফর্ম হবে, অথবা কিছুই পারফর্ম হবে না, মানে নাথিং, যে পুরা ট্রানজাকশন হবে নাইলে পুরা ট্রানজাকশন না হইলে কোনো পার্শিয়াল কোনো ট্রানজাকশন আমরা এখানে অ্যালাউ করব না। এরপর দেখেন atomicity property requires that we execute a transaction to completion। দেখেন একই জিনিস হচ্ছে ঘুরায় পেঁচায় লেখা হয়েছে যে পুরো ট্রানজাকশনটা আপনি অ্যালাউ করবেন। এরপর একটা জিনিস আছে, এটাতে একটু স্পেশাল এমফেসিস দেওয়া লাগবে, সেটা হচ্ছে দেখেন একটা পার্ট বোল্ড করা, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ট্রানজাকশন রিকভারি সাবসিস্টেম অফ আ ডিবিএমএস টু এনশিওর অ্যাটমিসিটি। সো ইউজুয়ালি যেটা হয় অ্যাসিড প্রপার্টিজ থেকে তো আসলে আপনাদের হচ্ছে সিনারিও বেসড কোয়েশ্চেন হয়। সো আপনি দেখবেন যে এখানে আপনাকে কখনোই অ্যাটমিসিটির ডেফিনেশন ডেসক্রাইব করতে বলে নাই বা কনসিস্টেন্সি ডেফিনেশন ডেসক্রাইব করতে বলে নাই, আপনাকে একটা সিনারিও দিয়ে দিবে, সিনারিও দেওয়ার পর আপনাকে বলতে পারে যে এই অ্যাসিড প্রপার্টির মধ্যে কোনটা ভায়োলেট হচ্ছে, কিভাবে ভায়োলেট হচ্ছে ওইটা আপনি অ্যান্সার করেন। সো ওই কারণে আমাদের এখানে কিছু জিনিস জানতে হবে, যেমন এখান থেকে আমি কিভাবে কোয়েশ্চেন করতে পারতাম যে ধরেন অ্যাটমিসিটি যে প্রপার্টিটা, এটা হচ্ছে আমার এনশিওর করতে কি করা লাগবে, আমার বা কার রেসপন্সিবিলিটি অ্যাটমিসিটি প্রপার্টিটা এনশিওর করা, এটা হচ্ছে ট্রানজাকশন রিকভারি সাবসিস্টেমের রেসপন্সিবিলিটি। সো আপনাকে যদি কোয়েশ্চেন করে যে হুজ রেসপন্সিবিলিটি ইট ইজ টু এনশিওর অ্যাটমিসিটি, আপনার অ্যান্সার হচ্ছে ট্রানজাকশন রিকভারি সাবসিস্টেম। আমরা এই রিকভারি সাবসিস্টেম নিয়ে আরো পড়বো সামনে। একটা রিকভারি সাবসিস্টেম আপনারা অলরেডি জানেন, রোল ব্যাকের সম্পর্কে আমি গত ক্লাসে বলছি আপনাদের, কমিট অথবা রোলব্যাক। রোলব্যাক মানে হচ্ছে যে কোনো যদি ফেল করে ট্রানজাকশন মাঝখানে যে যদি ফেল করে একদম বিগিনিং স্টেপে আপনাকে নিয়ে যাবে, মানে কোনো পার্শিয়াল ট্রানজাকশন আপনাকে অ্যালাউ করবে না। সো এই যে অ্যাটমিসিটির অল অর নাথিং প্রপার্টিটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে ট্রানজাকশন রিকভারি সাবসিস্টেমের, যে ইদার পুরো ট্রানজাকশন করতে দিবেন আমাকে, না হলে কোনো পার্শিয়াল ট্রানজাকশন করতে দিবেন না। পার্শিয়াল ট্রানজাকশন করতে গেলে আমাকে হচ্ছে আপনি একদম শুরুর স্টেপে নিয়ে যাবেন, মানে রোল ব্যাক করবেন। সো এটার রেসপন্সিবিলিটি হচ্ছে ট্রানজাকশন রিকভারি সাবসিস্টেম। সো এই কিওয়ার্ডটা আপনাদের মনে রাখতে হবে, এই কারণে এখানে এই জিনিসটা বোল্ড করা। দেখেন এরপর ওই আমি যে জিনিসগুলো বললাম ওইটা ডেসক্রিপশনে দেওয়া, যে if a transaction fails to complete for some reason such as system crash in the midst of a transaction execution, the recovery technique must undo any effects of the transaction on the database। মানে undo মানে হচ্ছে একদম বিগিনিং স্টেপে আপনাকে নিয়ে যাবে, মানে আপনার ধরেন 6টা স্টেপ ছিল, 3 নাম্বার স্টেপে যে যদি ট্রানজাকশন ফেল করে তাহলে আপনাকে বাকি ইনস্ট্রাকশন গুলো আর হচ্ছে এক্সিকিউট করতে দিবে না, একদম শুরু স্টেপে নিয়ে যাবে। এরপর দেখেন বলছে অন দ্য আদার হ্যান্ড রাইট অপারেশনস অফ আ কমিটেড ট্রানজাকশন মাস্ট বি ইভেন্চুয়ালি রিটেন টু ডিস্ক। তার মানে ওই যে কমিট করার পরে আপনার হচ্ছে এই চেঞ্জেস গুলো পার্মানেন্টলি সেভড থাকবে। এটা আমি হচ্ছে আপনাদের ফাইল দিয়ে এক্সাম্পল দিছিলাম যে ফাইলে আমি যেই চেঞ্জেস গুলো করতেছি এটা আমাকে যদি যতক্ষণ না আমি সেভ করতেছি বা যতক্ষণ না আমি কমিট করতেছি ওই চেঞ্জেস গুলো কিন্তু টেম্পোরারি, অ্যাজ যখনই আমি হচ্ছে ধরেন কন্ট্রোল এস দেই তখন কি হচ্ছে যে আমার ওই কমিট হচ্ছে বা আমার ফাইলে চেঞ্জেস গুলো সেভড হচ্ছে। সো এত ওয়ার্ডি জিনিস তো আর আপনাদের মনে থাকবে না, এখান থেকে ওয়ার্ডি জিনিস একটাই মনে রাখবেন, দ্যাট ইজ অ্যাটমিসিটি এনশিওর করার রেসপন্সিবিলিটি হচ্ছে ট্রানজাকশন রিকভারি সাবসিস্টেমের। এটার মধ্যে আমরা একটা পড়ছি হচ্ছে রোল ব্যাকের ব্যাপারে।
সো আমরা অ্যাটমিসিটির একটা এক্সাম্পলে চলে যাই টু আন্ডারস্ট্যান্ড ইট ইন আ বেটার ওয়ে, ঠিক আছে? কারণ এখান থেকে আসলে কোয়েশ্চেন গুলো হয়, সিনারিও বেসড কোয়েশ্চেন এভাবেই হয়, কখনো ডেফিনেশন আস্ক করে না। সো এইটা আমি গত ক্লাসে একবার ডিসকাস করছি, নর্মাল ট্রানজাকশন পড়ানোর সময় আমি স্টিল এটা আরেকবার সেকেন্ড বার ডিসকাস করি। সো আমাদের গত ক্লাসের যেই ডিসকাশনটা ছিল যে আপনি অ্যাকাউন্ট এ থেকে অ্যাকাউন্ট বি, ধরেন অ্যাকাউন্ট এ হচ্ছে আপনার আর অ্যাকাউন্ট এ হচ্ছে, অ্যাকাউন্ট বি হচ্ছে আমার। সো আপনি যেটা চেষ্টা করতেছেন যে আপনি আমাকে $50 হচ্ছে ট্রান্সফার করবেন সাপোজ। সো অ্যাটমিসিটি যদি মেনটেন হয়, তার মানে 1 থেকে 6 একদম সিরিয়ালি এক্সিকিউট হবে। এমন হবে না যে 1 থেকে 3 এক্সিকিউট হইলো, তারপর সিস্টেমটা ক্র্যাশ করলো, এরপর 4 5 6 হইলো না, বা 3 পর্যন্ত চেঞ্জেস গুলা থাকবে, এমন কিন্তু কিছু না। আপনার যদি 3 এ এসে যদি ফেল করে তাহলে আবার 1 এ নিয়ে যাবে। সো এটা যদি আমি এক্সাম্পল দিয়ে একদম ক্লিয়ারলি বুঝাই আপনাদের, সো অ্যাটমিসিটি যদি মেনটেন হয় তাহলে কি হবে? ধরেন আপনার অ্যাকাউন্টে আছে হচ্ছে $100, ঠিক আছে? সো আপনি হচ্ছে অ্যাকাউন্ট এ, আপনার অ্যাকাউন্টে আছে $100। সো আপনি কি করবেন? আপনি আমাকে $50 পাঠাবেন। সো $50 পাঠানোর, সরি, $50 পাঠাবেন। সো $50 পাঠানোর জন্য কি করবেন? 100 থেকে 50 হচ্ছে আপনার ডিডাক্ট হয়ে যাবে। সিম্পল ট্রানজাকশন, আপনারা যখন এই বিকাশ বা ব্যাংকে যখন ট্রানজাকশন করেন ওই সিম্পল ট্রানজাকশনই। সো আপনার অ্যাকাউন্টে এখন $50 হচ্ছে ডিডাক্ট হয়ে গেল। ডিডাক্ট কিন্তু 2 নাম্বার লাইনে হবে না, কারণ কি আমি এখনো এটাকে রাইট করি নাই, মানে আমি আপডেট করি নাই। আমার ব্যালেন্সটাকে আপডেট করতে হলে আমার 3 নাম্বার লাইনের অবশ্যই রাইট করা লাগবে। রাইট মানে হচ্ছে এই যে আমার ব্যালেন্স থেকে যে 100 থেকে যে $50 নিয়ে গেল, সেই চেঞ্জটা আমি সেভ করব, সেই চেঞ্জটা আমি সেভ করতেছি 3 নাম্বার লাইনে এসে। সো এখানে আমার চেঞ্জটা সেভ হচ্ছে, তার মানে আপনার কারেন্ট ব্যালেন্স কিন্তু হচ্ছে $50 আফটার রাইট। সো আপনার থেকে $50 নিয়ে গেল, এখন $50 নিয়ে কি করবে? আমাকে আপনি পাঠাচ্ছেন ডেফিনেটলি। আমার ধরেন ইনিশিয়াল ব্যালেন্স হচ্ছে 0, মানে আমার অ্যাকাউন্টে কোনো ধরনের টাকাই নেই, সো $0। এরপর কি হলো? 5 নাম্বার লাইনে হচ্ছে আমার ব্যালেন্সটা আপডেট হবে। আমার ব্যালেন্সটা কিভাবে আপডেট হবে? আমার ব্যালেন্স ছিল $0, আপনি আমাকে যে $50টা পাঠাইলেন ওইটা এখানে অ্যাড হচ্ছে, সো এখানে অ্যাড হবে। তার মানে আমার ব্যালেন্স এখন আপডেট হয়ে হবে হচ্ছে $50। বাট এটা এখনো আপডেট হয় নাই, কারণ কি আমি এখনো রাইট করি নাই। সো আমি 6 নাম্বার লাইনে এসে যদি রাইট করি তাহলে হচ্ছে আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটা আপডেট হয়ে যাবে, এখানে হচ্ছে আমি সেভ হচ্ছে। সো এই যে কমিট যে আপনাদেরকে পড়াইছি, এটা কমিটের মতোই, মানে বেসিক্যালি কমিট মানে কি আপনি চেঞ্জেসটা সেভ করতেছেন, ফাইলে ধরেন চেঞ্জেস সেভ করতেছেন বা ডিবি তে ধরেন চেঞ্জেসটা সেভ করতেছেন। সো আমি রাইট না করা পর্যন্ত কিন্তু আমার চেঞ্জেস গুলো সেভ হবে না, তার মানে 2 আর 5 এ কিন্তু জাস্ট অপারেশন গুলা হয়, এখানে কিন্তু কোনো চেঞ্জেস সেভড হয় না, চেঞ্জেস সেভড হয় 3 আর 6 নাম্বার লাইনে। সো এই যে 1 থেকে 6 নাম্বার লাইনে যে সিরিয়ালি যে আমার হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ইনস্ট্রাকশন যে এক্সিকিউট হইলো উইদাউট এনি ইন্টারফেরেন্স অর উইদাউট এনি হার্ড ডিস্ক ক্র্যাশ, এটা একটা কমপ্লিট ট্রানজাকশন। তার মানে এখানে অ্যাটমিসিটির প্রপার্টিটা ফলো হয়েছে যে অল ট্রানজাকশনস হ্যাভ বিন কমপ্লিটেড। এখন ধরেন অ্যাটমিসিটি যদি ফলো না হইতো তাইলে কি হইতো? কমপ্লিট ট্রানজাকশন না হয়ে ধরেন এখন হবে হচ্ছে পার্শিয়াল ট্রানজাকশন। আচ্ছা, at any point if you guys have any question আমাকে ইন্টারাপ্ট করে আস্ক করে নিয়েন, কারণ এই জিনিসগুলো আমি আবার রিপিট করব না। সো যদি অ্যাটমিসিটিতে প্রবলেম থাকে তাহলে অ্যাটমিসিটি পড়ানোর সময় আমাকে বলেন যে মিস আমি অ্যাটমিসিটির এই জিনিসটা বুঝিনি। সো অ্যাটমিসিটির আমার হচ্ছে সেকেন্ড ইটাতে যদি যাই, যে এটা যদি না হয়, এই যে নাথিং পার্টটা কিভাবে এক্সিকিউট হচ্ছে, যে আমি অ্যালাউ করব না পার্শিয়াল ট্রানজাকশন। সো আমার ট্রানজাকশনটা ধরেন 3 নাম্বার স্টেপের পরে হচ্ছে ফেল করছে, এটা কিসের কারণে হতে পারে? ধরেন হার্ড ডিস্ক ক্র্যাশ করছে, ব্যাংকে ধরেন টাকা উঠাইতে গেছেন, ব্যাংকে টাকা উঠাইতে গিয়ে আপনি $500 ধরেন উঠাইতে গেলেন, বাট তখন ধরেন সার্ভার ডাউন, ধরেন ব্র্যাক ব্যাংক থেকে টাকা উঠাইতে গেছেন, ব্র্যাক ব্যাংকের সার্ভার ডাউন, আপনি পিন টিন সব দিলেন, কিন্তু ধরেন $500 এন্ট্রি দিলেন, আপনাকে উঠাইতে দিল না কারণ তার সার্ভারটা ডাউন। সো এটা একটা ট্রানজাকশন ফেইলের এক্সাম্পল হতে পারে। সো ধরেন এই কেসটা এখানেও হয়েছে যে আপনি আমাকে ধরেন ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করতে গেছেন, কিন্তু যেটা হইলো স্টেপ 3 তে এসে এটা ফেল করলো, ঠিক আছে?
ফেল করলে এখন যদি আমি ফেইলিউরটা যদি অ্যালাউ করি, ঠিক আছে, অ্যাটমিসিটি যদি না ফলো হইতো, তাহলে কি হইতো যে টাকা আমার লস্ট হয়ে যেত, লিডিং টু অ্যান ইনকনসিস্টেন্ট ডেটাবেস স্টেট। তার মানে ডেটার ইন্টিগ্রিটি আমার হচ্ছে মেইনটেইন হইতো না। এটার একটা এক্সাম্পল দেই, ফেইলিউর কুড বি ডিউ টু সফটওয়্যার অর হার্ডওয়্যার। আমি যেটা বললাম যে আপনার সার্ভার ডাউন, এটা হচ্ছে একটা সফটওয়্যার সাইডের প্রবলেম। আর আপনার হচ্ছে হার্ডওয়্যার, ধরেন যে ওই ডিভাইসটাই যেখান থেকে আপনি টাকা, বুথ থেকে টাকা উঠাচ্ছেন, ওইখানেই কোনো একটা ইস্যু আপনার আছে, সো এটা হার্ডওয়্যার সাইডের কোনো প্রবলেম। এরপর দেখেন বলছে সিস্টেম শুড এনশিওর দ্যাট আপডেটস অফ আ পার্শিয়ালি এক্সিকিউটেড ট্রানজাকশন আর নট রিফ্লেক্টেড ইন দ্য ডেটাবেস। তার মানে পার্শিয়াল ট্রানজাকশন যাতে কখনোই আমি কমিট না করি বা কখনোই আমি রাইট না করি, এটা যাতে কখনোই অ্যালাউ না করে। সো পার্শিয়াল ট্রানজাকশন যদি দেখাই, ধরেন আপনার সেম সিনারিও, আপনার অ্যাকাউন্টে আছে $100, আপনি আমাকে $50 পাঠানোর চেষ্টা করতেছেন, 3 নাম্বার লাইন পর্যন্ত ধরেন একদম প্রপারলি হইলো, 4, 5, 6 হচ্ছে ফেল করলো। আচ্ছা, কেউ কি জয়েন রিকোয়েস্ট দেওয়ার চেষ্টা করছেন? আচ্ছা না। ওকে, সো এখানে 4, 5, 6 ধরেন ফেল করলো, so আমি এদেরকে ক্রস দিই। ওকে, সো এখন আপনার অ্যাকাউন্ট থেকে ধরেন আমি $50 যে তুলে ফেলবো, ওইটার একটা অপারেশন আমি করলাম, গেল। সো এখানে আমার $50 হচ্ছে অপারেশনটা হইলো, বাট এখনো সেভ হয় নাই, বিকজ আই ডিডন্ট রাইট ইট ইয়েট। সো আমি 3 নাম্বারে এসে ধরেন রাইট করলাম, কারণ 3 নাম্বার পর্যন্ত তো আমার একদম প্রপার এক্সিকিউশন হবে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এখন 4, 5, 6 যে আপনার হচ্ছে তারা হইলো না, ধরেন এটা সফটওয়্যার সাইডের প্রবলেমও হতে পারে, এটা হার্ডওয়্যারের কোনো ইস্যু হতে পারে। প্রবলেমটা কি হবে, আবার ধরেন আমি যদি এটা অ্যালাউ করতাম, পার্শিয়াল ট্রানজাকশন যদি আমি কমিট করে অ্যালাউ করতাম, আপনার ব্যালেন্স ছিল $100, আপনার ব্যালেন্স এখন আপডেট হয়ে হইলো হচ্ছে $50। ধরেন সে আবার স্টেপ 1 এ চলে গেল, কারণ হচ্ছে ধরেন স্টেপ 4, 5, 6 তো এক্সিকিউট হইলো না, তাইলে সে কি করবে, সে আবার স্টেপ 1 এ যাবে। 1 এ যে হচ্ছে তার কাছে ইনস্ট্রাকশন হচ্ছে বাকিগুলো একদম সিরিয়ালি এক্সিকিউট করা। তার মানে প্রবলেমটা দেখেন কি, এখন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $50, আবার ওই অপারেশনটা হবে 50 মাইনাস 50। সো 50 মাইনাস 50 করলে হচ্ছে আপনার 0 হয়ে যাবে। সো 0 যদি হয়ে যায়, এই 0 যদি আমি রাইট করে ফেলি, তাইলে আপনার কি হইলো, আপনার কিন্তু টাকা হারায় গেল। টাকা কেন হারায় গেল, কারণ আপনি তো চাইছিলেন যে একবার আপনি আমাকে $50 পাঠাবেন, কিন্তু সেটা পাঠাইতে গিয়ে দেখলেন যে আমার এন্ডের যে ইনস্ট্রাকশন গুলো আছে, যে আমি যে টাকাটা রিসিভ করব, সেই ইনস্ট্রাকশন গুলা এক্সিকিউট হয়নি, পার্শিয়াল ট্রানজাকশন হয়েছে। সো সে কি করলো, সে তো কমিট করে ফেলছে, আপনার অ্যাকাউন্ট থেকে তো টাকা সে কেটে ফেলছে। তার মানে আপনার এই $50টা কিন্তু আমিও পাই নাই, আবার আপনার অ্যাকাউন্ট থেকেও কেটে ফেলছে, তার মানে কি $50টা কিন্তু হারায় গেছে। আবার কি হইতে পারে যে আপনার এই 3 নাম্বার লাইনের পর ধরেন 1 নাম্বার লাইনে গেল, এখন আছে আপনার অ্যাকাউন্টে $50, আপনার তো $50 হারাইছেই। আবার যদি 2 আর 3 নাম্বার লাইন এক্সিকিউট হয়, তাহলে কিন্তু আপনার ব্যালেন্সের যে 100 ছিল, ওইটা কিন্তু 0 হয়ে গেছে। তার মানে আপনি পুরা ব্যালেন্সের সব টাকা হারায় ফেলছেন। এটা যদি ব্যাংকের পার্সপেক্টিভে চিন্তা করেন, এটা কিন্তু খুবই স্কেয়ারি একটা সিচুয়েশন, তাই না, যে আপনার যদি এরকম আমরা পার্শিয়াল ট্রানজাকশন ম্যাডাম, অ্যালাউ করতাম, যে তাইলে কিন্তু প্রবলেম হয়ে যেত, আপনার টাকা সব হারায় যেত এখান থেকে। আচ্ছা, কেউ কি কোয়েশ্চেন করছেন? ম্যাম একজন ওয়েটিং এ আছে আর কি, 5 জন। আচ্ছা 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 আচ্ছা, আমি মাঝখানে ঢুকছিলাম, বাট এদেরকে দেখাচ্ছিল না, থ্যাংক ইউ ইনফর্ম করার জন্য। সো এইটাই হচ্ছে আমাদের অ্যাটমিসিটি, এই কারণেই মেনটেন করতে হয় যে ইদার উই অ্যালাউ এভরিথিং অর উই অ্যালাউ নাথিং। তার মানে 1 থেকে 6 ইদার পুরাটা হবে, আর যদি সেটা না হয়, 1 থেকে 6 যদি না হয়, তাহলে আমি কি করব, আমি হচ্ছে তাকে আবার 1 নাম্বার লাইনে পাঠিয়ে দিব। মানে ধরেন 1, 3 থেকে এক্সিকিউট হইলো, কিন্তু আমি কোনো কিছু কমিট করব না, আমার এই যে $50 যে কাটলো, আমি সেটা কমিট করব না। সো আমার ব্যালেন্সে যাতে 100ই থাকে, আমি যদি একদম ইনিশিয়াল স্টেপে চলে যাই, তাহলে আমার ব্যালেন্স যে 100 রিড করছিল সেটাই যাতে থাকে। সো পার্শিয়াল কোনো ট্রানজাকশন উই ডোন্ট অ্যালাউ। সো অ্যাটমিসিটি এই জিনিসটাই এনশিওর করে যে ইদার পুরা ট্রানজাকশন করো, নাহলে কিছুই করতে দিও না। সো এইভাবেই আপনারা মনে রাখতে পারেন, ডেফিনেশন মনে না রেখে জাস্ট এইভাবে এক্সাম্পল দিয়ে মনে রাখলে আপনাদের ইজিয়ার হবে মনে রাখতে, তাহলে সিনারিও দিলেও আপনারা হচ্ছে ওইখান থেকে ফিগার আউট করতে পারবেন যে এখানে অ্যাটমিসিটি ভায়োলেট হচ্ছে। সো প্রপার্টি গুলো খুব ইজি, মানে প্রপার্টি এই যে অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন, ডিউরেবিলিটি বোঝাটা খুব একটা টাফ কিছু না।
বাট প্রবলেমটা হচ্ছে সিনারিও থেকে আইডেন্টিফাই করা। আমি যদি একটা সিনারিও দেই যেখানে মাল্টিপল অ্যাসিড প্রপার্টিজ ধরেন ভায়োলেট হচ্ছে, তখন কিন্তু আপনাকে প্রত্যেকটা সিনারিও চিন্তা করতে হবে। সো মাল্টিপল সিনারিওস যখন চিন্তা করতে হয় তখনই কিন্তু জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যায়। বাট এক্সাম্পল দিয়ে মনে রাখলে আশা করি যে আপনারা সিনারিও গুলা হচ্ছে রেকগনাইজ করতে পারবেন। আচ্ছা, কনসিস্টেন্সিতে আসি। সো কনসিস্টেন্সি হচ্ছে আমাদের অ্যাসিড প্রপার্টির মধ্যে সেকেন্ড জিনিস। সো আমরা যখন আপনারা প্রজেক্টের পার্সপেক্টিভে যদি চিন্তা করেন বা কোয়েরি গুলা যদি লেখেন, ইনহেরেন্টলি আমরা আসলে অ্যাসিড প্রপার্টিজ গুলা কিন্তু ফলোই করি। আপনি কিন্তু কোয়েরি যখন এক্সিকিউশন হয়, আপনি কিন্তু কোনো পার্শিয়াল কোয়েরি এক্সিকিউশন অ্যালাউ করেন না। আপনি মানে পুরা কোয়েরি এক্সিকিউশন হওয়ার পরেই আপনার ডেটাবেজে কিন্তু চেঞ্জ আসে। এমন কিন্তু না যে জয়েনের অর্ধেক কোয়েরি আপনার এক্সিকিউট হয়েছে, অর্ধেক কোয়েরি এক্সিকিউট হয় নাই। সো অ্যাসিড প্রপার্টিজ বাই ডিফল্ট আমাদের হচ্ছে বেসিক্যালি ফলো হয়। আমরা এটার ব্যাপারে শিখি কারণ হচ্ছে যে কোনো কারণে যদি আপনার ডেটাবেজে কোনো ধরনের ইনকনসিস্টেন্সি চলে আসে, আপনি যাতে আইডেন্টিফাই করে ওইটাকে সলভ করতে পারেন যে অ্যাসিড প্রপার্টিজ এর এই জিনিসটা ভায়োলেট হওয়ার কারণে আমার এরকম ডেটাবেজে একটা প্রবলেম চলে আসছে বা ইন্টিগ্রিটিটা মেইনটেইন হচ্ছে। সো কনসিস্টেন্সি কি? কনসিস্টেন্সি ডেফিনেশনটা যদি আগে একটু দেখি, transaction should be consistency preserving, meaning that if it is completely executed from beginning to end without interference from other transactions, it should take the database from one consistent state to another. তার মানে হচ্ছে ডেটাবেজের শুরুর যে স্টেপটা ছিল, শুরুর ভ্যালু আর শেষের ভ্যালুটা যাতে আপনার প্রিজার্ভড থাকে। এটার খুবই বোঝার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে। তো আমরা এক্সাম্পলটাতে চলে যাই। সো এক্সাম্পলটা ধরেন যে আপনার হচ্ছে এখান থেকেই আমি দেখাই। ধরেন যে আপনি সাপোজ আমি একদম সিম্পল এক্সাম্পল দিই। আপনি হচ্ছে ধরেন ৳৮০ আপনার কাছে আছে, ঠিক আছে? আমি টাকার এক্সাম্পলই দিই যেহেতু আমি ডলারের জায়গায় বারবার টাকা বলতেছি। সো টাকা আপনার ৳৮০ আছে এতে। এখন আপনি যেটা করবেন, আপনি হচ্ছে আমাকে ধরেন আমার এখানে আছে হচ্ছে সাপোজ ধরেন ৳20। সো আপনি আমাকে ধরেন এখান থেকে ৳20 হচ্ছে পাঠাবেন। ঠিক আছে? সো আমাকে যদি ৳20 পাঠান তাহলে হচ্ছে আমার ব্যালেন্সটা কি হবে? যে আমার ব্যালেন্সটা হবে হচ্ছে এখানে 20 যোগ হবে। আর আপনার ব্যালেন্স থেকে হচ্ছে ৳20 সাবট্রাক্ট হয়ে গেল 60। সো নিয়মটা হচ্ছে কনসিস্টেন্সি মানে এই যে একটা কনসিস্টেন্ট স্টেট থেকে আরেকটা কনসিস্টেন্ট স্টেটে নেওয়ার মানে হচ্ছে আপনি ট্রানজাকশনের আগে খেয়াল করেন। আপনার অ্যাকাউন্টে ছিল ৳৮০, আমার অ্যাকাউন্টে ছিল ৳20। আমাদের টোটাল কিউমুলেটিভ রেজাল্ট কত? A প্লাস B করলে ৳১০০। এটা হচ্ছে আমার বিফোর ট্রানজাকশন। সো আমি এটা বিফোর লিখে রাখি। আপনার ৮০ ছিল, আমার ছিল ২০, সো আমাদের টোটাল আছে ৳১০০। এখন আপনি যখন আমাকে টাকাটা পাঠায় ফেলছেন, সো আফটার স্টেটটা যেটা, আফটার দেখেন, আফটার হচ্ছে আপনার অ্যাকাউন্টে আছে হচ্ছে ৳৬০ আর আমার অ্যাকাউন্টে আছে হচ্ছে ৳৪০। এখন যদি আমি আফটারের যোগফল করি মানে আমার আর আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স গুলা যদি এখন যোগ করি, স্টিল দেখেন ৳১০০ কিন্তু। তার মানে হচ্ছে আমার প্রিভিয়াসলি ট্রানজাকশন শুরু করার আগে যেই স্টেটটা ছিল which was আমাদের কিউমুলেটিভ ব্যালেন্সটা ছিল ১০০। দেখেন আপনি আমাকে ৳20 ট্রান্সফার করার পর আর আমার অ্যাকাউন্টে ৳20 যোগ হওয়ার পরে আমাদের কিউমুলেটিভ যোগফল কিন্তু ১০০ই আছে। তার মানে একটা কনসিস্টেন্ট স্টেট থেকে ৳১০০ থেকে আরেকটা কনসিস্টেন্ট স্টেট ৳১০০ই নিয়ে যাচ্ছে। তার মানে খুব ইজিলি যদি বুঝি তাহলে বিফোর আমার A প্লাস B রেজাল্ট যেটা থাকতেছে, আফটার ট্রানজাকশন A প্লাস B রেজাল্ট সেমই থাকবে। এটাই হচ্ছে বেসিক্যালি কনসিস্টেন্সি। মানে আপনি কোনো কিছু একটা ধরে রাখতেছেন। আমরা কনসিস্টেন্সি যদি একদম সিম্পল ওয়ার্ডস এ বুঝি, কনসিস্টেন্সি মানে হচ্ছে ধরে রাখা কোনো কিছু। যে যেমন ধরেন আপনার এই সেমিস্টার ৪ টা কোর্সেই A পাওয়া লাগবে। এটা আপনি ধরে রাখবেন। এটা আপনার কনসিস্টেন্ট রাখা লাগবে। ধরেন প্রিভিয়াস সেমিস্টার আপনি ৪ টা A পাইছেন। এই সেমিস্টারেও আপনার ৪ টা A পাওয়া লাগবে। সো এই যে ধরেন আপনার প্রিভিয়াস সেমিস্টারে ৪ টা A ছিল।
এই সেমিস্টারেও যদি 4 টাই আসে তার মানে কি আপনি কনসিস্টেন্ট ছিলেন। আপনি ধরে রাখতে পারছেন জিনিসটা। সো কনসিস্টেন্সি খুব সিম্পল ওয়ার্ডস এ এটাই বলতে গেলে যে আপনার ট্রানজাকশনের প্রিভিয়াসলি যে স্টেটটাতে থাকে a প্লাস b এর যোগফল যেটা থাকে আপনার ট্রানজাকশনটা কমপ্লিট হওয়ার পরও যাতে যোগফলটা সেমই থাকে। তার মানে ডেটাবেজের স্টেটটা বিফোর এন্ড আফটার ট্রানজাকশনের পর যাতে সেম একটা স্টেটে নিয়ে চলে যায়। সো এখানেও অনেক কিছু বলা আছে কনসিস্টেন্সি রিকোয়ারমেন্টের মাঝে অনেক কিছু বলা আছে যে কনসিস্টেন্সি রিকোয়ারমেন্ট হচ্ছে ফার্স্ট অফ অল যেটা আমি বলছি ওটা তো ওয়ার্ডস এ বলাই আছে যে সাম অফ এ এন্ড বি ইজ আনচেঞ্জড বাই দ্য এক্সিকিউশন অফ দি ট্রানজাকশন। এরপর জেনারেলি কিছু জিনিস বলা আছে, সব মুখস্থ করা লাগবে না, জাস্ট বুঝার জন্য যে আমরা এক্সপ্লিসিটলি স্পেসিফাইড ইন্টিগ্রিটি কনস্ট্রেইনটস সাচ এস প্রাইমারি কি ফরেন কি তারপর হচ্ছে সাম অফ ব্যালেন্সেস এগুলো আপনারা মানে হচ্ছে যখন ডেটাবেসটা ডিজাইন করেন তখন হচ্ছে এগুলা মেইনটেইন করেন আর কি। যেমন আপনি যখন ধরেন পেমেন্ট ফিচার ধরেন প্রজেক্টে ইমপ্লিমেন্ট করছেন আপনি কিন্তু ব্যালেন্সটা কিন্তু চেক দেন, রাইট? যে আপনার ব্যালেন্স এমন যাতে না হয় যে হচ্ছে আহ কাউকে টাকা পাঠানোর পরে আপনার অ্যাকাউন্ট থেকে হচ্ছে বেশি কেটে ফেলছে বা তার অ্যাকাউন্টে বেশি যোগ হয়ে গেছে, আপনি যা পাঠাচ্ছেন তাই যাতে আরেকজনের অ্যাকাউন্টে যে যোগ হয়, আপনার আর তার প্রিভিয়াস যোগফল আর আপনার আর তার হচ্ছে ট্রানজাকশনের পরের যোগফলটা যাতে সেমই থাকে। সো কনসিস্টেন্সি হচ্ছে এটাই যে কোনো কিছু প্রিজার্ভ করে আমি রাখছি। সো এরপর আমাদের আসছে হচ্ছে আইসোলেশন। সো কনসিস্টেন্সি থেকেও আপনার সিনারিও বেসড কোয়েশ্চেন আসতে পারে যে ধরেন এই যে আমি যে আপনাকে 80 আর 20 টাকার যে এক্সাম্পলটা দিলাম, ধরেন আপনার আর এরকম হইলো যে আপনি তাকে 20 টাকা পাঠাইলেন, সো আপনার এখানে 100 আছে, কিন্তু আফটার ট্রানজাকশন ধরেন এমন হয়ে গেল যে রেজাল্টটা আসলো হচ্ছে সাপোজ ধরেন 80 আর 30 110। তার মানে কি হচ্ছে কনসিস্টেন্সি ব্রেক হচ্ছে, যেহেতু বিফোর ট্রানজাকশন 100 ছিল সো আফটার ট্রানজাকশন মাস্ট বি আপনার 100ই আসা উচিত। 110 আসতেছে মানে কনসিস্টেন্সি ব্রেক হচ্ছে, ডেটাবেজের স্টেটটা কনসিস্টেন্ট থাকতেছে না। সো এরকম সিনারিও আপনাকে আইডেন্টিফাই করতে দিতে পারে। এখন আসি আইসোলেশনে। সো এই টার্ম গুলা দেখবেন টার্মের সাথে ডেফিনেশন গুলার মিল আছে। সো আমি যে টার্ম গুলা বলতেছি দেখবেন যে অ্যাটমিসিটিটা খুব একটা ইনটুইটিভ না, বাট কনসিস্টেন্সি আইসোলেশন এগুলা দেখবেন খুব ইনটুইটিভ, যে আপনি ইনটুইটিভলি যেই ওয়ার্ডটা চিন্তা করেন। আইসোলেশন মানে কি, মানে কোনো কিছু আইসোলেট ভাবে করা, মানে একা একা কোনো কিছু করা, রাইট? সো আইসোলেশন বেসিক্যালি প্রপার্টিটা ওরকমই। ডিউরেবিলিটি মানে ধরে রাখা। সো সি, আই আর ডি এগুলো মনে রাখা খুব ইজি। অ্যাটমিসিটিটা জাস্ট মনে রাখবেন অল অর নাথিং, তাইলে আপনাদের 4টা অ্যাসিড প্রপার্টি মনে থাকবে। আচ্ছা, আইসোলেশনে আসি। আইসোলেশনের আগে ডেফিনেশনটা বলি, তারপর আপনাকে ডেসক্রিপশনটা ডিসক্রাইব মানে ডিফাইন করতেছি। সো মাল্টিপল ট্রানজাকশনস আমাদের ডেটাবেজে কনকারেন্টলি হয়, এটা আপনারা জানেন। কনকারেন্সি কন্ট্রোল আমি আপনাদেরকে গত ক্লাসে দেখাইছি। সো ইচ ট্রানজাকশন, এই লাইনটি ইম্পর্টেন্ট, ইচ ট্রানজাকশন মাস্ট বি unaware of other concurrently executing transactions. A transaction should not make its updates visible to other transactions until it is committed. This property, when enforced strictly, solves the temporary update problem and makes cascading rollbacks of transaction unnecessary. লাস্টের লাইনটা না বুঝলেও চলবে, আপনাদেরকে বুঝা লাগবে এই লাইনটা। Each transaction must be unaware of other concurrently executing transactions. A transaction should not make its update visible to other transactions until it is committed. এতটুক লাইনে জাস্ট ফোকাস করেন। সো আইসোলেশন যদি আমি খুব সিম্পলি বোঝাই তাহলে আপনার ধরেন টাস্ক 1 আছে, টাস্ক 2 আছে, টাস্ক 3 আছে। 3টা টাস্ক ধরেন একদম কনকারেন্টলি চলতেছে। আমরা তো কনকারেন্সি কন্ট্রোল পড়েই আসছি যে মাল্টিপল পিপল যখন একটা ডেটাবেজে অ্যাক্সেস করে তখনই কি কনকারেন্সি কন্ট্রোল হয়। তার মানে মাল্টিপল ট্রানজাকশনস এট আ টাইম হতে পারে। এটাই আমাদের রিয়েল লাইফে হয়। মাল্টিপল ট্রানজাকশনসই কিন্তু একটা ডেটাবেজে হয় দিন শেষে। সো ট্রানজাকশন 1 এর মধ্যে ধরেন অপারেশন গুলা হচ্ছে 1 2 3, ট্রানজাকশন 2 তে হচ্ছে 4 5 6, আর ট্রানজাকশন 3 তে হচ্ছে 7 8 9। টাস্ক দিয়ে বুঝাই। এখন যেটা হবে আইসোলেশন মানে হচ্ছে টাস্ক 1 নিজের মতো এক্সিকিউট হবে, টাস্ক 2 নিজের মতো এক্সিকিউট হবে, টাস্ক 3 নিজের মতো এক্সিকিউট হবে। টাস্ক 2 কখনো জানবে না যে টাস্ক 1 এর মধ্যে কি হচ্ছে, টাস্ক 1 ও জানবে না টাস্ক 2 এর মধ্যে কি হচ্ছে, টাস্ক 2 জানবে না টাস্ক 3 এর মধ্যে কি হচ্ছে,
টাস্ক 3 জানবে না টাস্ক 2 এর মধ্যে কি হচ্ছে। সিমিলারলি টাস্ক 3 জানবে না টাস্ক 1 এর মধ্যে কি হচ্ছে। আবার টাস্ক 1 জানবে না টাস্ক 3 এর মধ্যে কি হচ্ছে। তার মানে দে আর কমপ্লিটলি আনঅ্যাওয়্যার অফ ইচ আদার্স অ্যাক্টিভিটিস। তার মানে এই যে টাস্ক 1 এর মধ্যে যে 1 2 3 কাজটা হচ্ছে এটা টাস্ক 2 আর 3 জানে না। টাস্ক 2 এর মধ্যে যে 4 5 6 হচ্ছে এটা টাস্ক 1 আর 3 জানে না। টাস্ক 3 এর মধ্যে যে 7 8 9 হচ্ছে সেটা টাস্ক 1 আর টাস্ক 2 জানে না। তার মানে দে আর কমপ্লিটলি আনঅ্যাওয়্যার। কিন্তু তারা কিন্তু নিজের মতো এক্সিকিউট হবে। টাস্ক 1 এর সব এক্সিকিউশন প্রপারলি হবে, মানে কমপ্লিট ট্রানজাকশন হবে। টাস্ক 2 এর মধ্যে কমপ্লিট ট্রানজাকশন হবে, টাস্ক 3 এর মধ্যে কমপ্লিট ট্রানজাকশন হবে। এখন তারা কি কখনোই জানবে না যে এই যে টাস্কের আউটকাম গুলা কি? তারা জানবে। বাট কখন জানবে? দেখেন নেক্সট লাইনটাতে ফোকাস করেন। A transaction should not make its updates visible to other transactions until it is committed. তার মানে টাস্ক 1 এর 1 2 3 হওয়ার পর যদি কমিট করে ফেলে, চেঞ্জেস গুলা সে সেভ করে ফেলে ডেটাবেজে, তখন টাস্ক 2 আর 3 জানবে যে আচ্ছা ঠিক আছে এর মধ্যে 1 2 3 এই টাস্ক গুলা হয়ে এই আউটকামটা আসছে। তারপর ধরেন টাস্ক 2 এর মধ্যে 4 5 6 হওয়ার পর কমিট হয়ে গেল। এরপর টাস্ক 1 আর 3 জানবে যে আচ্ছা টাস্ক 2 থেকে বা ট্রানজাকশন 2 থেকে আমার এই আউটকাম ছিল। সিমিলারলি টাস্ক 3 তে কমিট হওয়ার পরে তার মানে ডিবি তে চেঞ্জেস গুলা সেভ হওয়ার পরে আমার টাস্ক 1 আর 2 জানবে যে আচ্ছা টাস্ক 3 এর আউটকামটা এটা ছিল। আইসোলেশনটা কি ক্লিয়ার আপনাদের? আমি অনেকক্ষণ ধরে আপনাদের কোয়েশ্চেন করতেছি না, আপনারাও করতেছেন না। সো যদি একটু ইয়েস নো অ্যান্সার করেন তাহলে আমার আসলে একটু অ্যাসিউরেন্স পাই যে আপনারা বুঝতেছেন জিনিসগুলো। ম্যাম আইসোলেশনটা ক্লিয়ার। ডিউরেবিলিটিটা আরেকবার একটু বললে ভালো হয়। কোনটা? ডিউরেবিলিটি ডিউরেবিলিটি আসেনি এটাতে আসবো আস্তে আস্তে আসবো, এটাতে সমস্যা নেই। এখানে যে স্ক্রিবলিংটা করছিলাম ওইটা কনসিস্টেন্সি বোঝানোর জন্য করছিলাম। ওই যে 100 আর 110 এর যেই এক্সাম্পলটা ছিল ওটা কনসিস্টেন্সির এক্সাম্পল ছিল, যে বিফোর ট্রানজাকশন যদি 100 হয় আফটার ট্রানজাকশনও 100 হইতে হবে, 110 হইতে পারবে না। জাস্ট এইখানে স্ক্রিবলিংটা করছি। আচ্ছা, আইসোলেশনের একটা প্রপার এক্সাম্পল আপনাদের দেই, ওইটা তো বোঝা খুব ইজি, যে এক টাস্ক আরেক টাস্কের ব্যাপারে জানবে না আনটিল এন্ড আনলেস ইট ইজ কমিটেড। রিয়েল লাইফে কিভাবে আইসোলেশনটা হয়? রিয়েল লাইফে আইসোলেশনটা হয় হচ্ছে যেমন এই টাস্ক 1 আর এই টাস্ক 2 টা দেখেন। So, এখানে কি হচ্ছে ডেফিনেশনটাতে আমরা না যাই, আমরা জাস্ট এই এক্সিকিউশনটা দেখি। আগে বুঝতে হবে এক্সিকিউশনটা কোন অর্ডারে হচ্ছে। সো দেখেন আমি যদি টাস্কের মধ্যে ইন্টারফেরেন্স অ্যাপ্লাই করতাম, তার মানে আইসোলেশন যদি ফলোড না হইতো, যে টাস্ক 1 পুরাটা আগে কমিট হবে, টাস্ক 2 পুরাটা আগে কমিট হবে, এটা হচ্ছে আইসোলেশনের প্রপার্টি। বাট আমি যদি আইসোলেশনের প্রপার্টি ভায়োলেট করি, মানে ধরেন টাস্ক 1 আর টাস্ক 2 কমিট হওয়ার আগেই তারা নিজেদের মধ্যে ধরেন কমিউনিকেট করতে পারতেছে, তাইলে কি ঝামেলাটা হয় দেখেন। ধরেন টাস্ক 1 এর মধ্যে ছিল 100 টাকা, সেখান থেকে 50 টাকা সাবট্রাক্ট হয়ে গেল, আমি রাইট করলাম 50 টাকা। এরপর আসলে আইসোলেশন ফলো হইলে কি হওয়া উচিত ছিল? 4 5 6 এক্সিকিউট হওয়া উচিত ছিল, বাট ধরেন আইসোলেশন ফলো হচ্ছে না, টাস্ক 2 মাঝখান দিয়ে ইন্টারফেয়ার করলো। টাস্ক 2 ইন্টারফেয়ার করে কি করলো? টাস্ক 2 ইন্টারফেয়ার করে হচ্ছে আপনার ধরেন এ রিড করলো 100, আর বি ধরেন এই ভ্যালুটা পড়ার আগে ধরেন বি এর ভ্যালুটা সে এখানে ধরেন রিড করলো 0, আর এ প্লাস বি আসলো হচ্ছে 100। ধরেন এখানে সবগুলা হচ্ছে সে ইন্ডিভিজুয়ালি রিড করতেছে, ঠিক আছে? টাস্ক 1 এর মধ্যে ধরেন যে ভ্যালুগুলা রিড করছে, টাস্ক 2 এসে ইন্টারফেয়ার করলো। সো হচ্ছে আমার এখানে, আচ্ছা, এইখানে যখন রিড এ করবে দেখেন বির ক্ষেত্রে জিনিসটা নাই, বাট এর ক্ষেত্রে হবে। কারণ কি? এর ক্ষেত্রে তখন আর 100 থাকতেছে না, বিকজ আমি যদি এই টাস্ক 1 2 3 এক্সিকিউট করার পরে, এটা আমি এই রেড কালার দিয়ে মার্ক করি, টাস্ক 1 2 3 এর পরে যদি টাস্ক 2 এসে ইন্টারফেয়ার করে, তাহলে কিন্তু 100 টাকা যে ছিল সেটা কিন্তু 50 টাকা দিয়ে আপডেট হয়ে গেছে, কারণ আমি রাইট করছি। সো সে এখানে আর 100 রিড করবে না, সে রিড করবে 50। আর বি ধরেন আমি, মিস হ্যাঁ বলেন। টাস্ক 2 টা কি মানে এই লাইন 4 এর পরেও কি ইন্টারফেয়ার করতে পারতো? সেটা করতে পারতো, কোনো প্রবলেমই হইতো না, বাট এক্সাম্পল অনুযায়ী হচ্ছে 3 এর পর তার ইন্টারফেরেন্সটা আসছে। ওই যে দেখেন লেখার ধরনটা দেখেন, 1 2 3 পর একটা স্পেস, ওই স্পেসের মধ্যে টাস্ক 2 এসে ইন্টারফেয়ার করছে। এটা কেন ইন্টারফেয়ার করতে পারতেছে? কারণ আইসোলেশন ভায়োলেট না হচ্ছে, ফলো করলে রাইট? সো টাস্ক এ তে সে 50 রিড করলো, আপডেটেড ভ্যালুটা রিড করলো, দ্যাটস ফাইন, এটাতে তো আপনাদের কোনো প্রবলেম মনে হচ্ছে না, কারণ 50ই তো রিড করবে দিন শেষে।
টাস্ক বি ধরেন 0 রিড করলো, ব্যালেন্সটা আসলো 100। এখন ধরেন আমি এখানে বি 0 রিড করলো, আমি 0ই রাখি, সমস্যা নাই কোনো। এই জায়গাটায় আমি আসি, বি তে হচ্ছে আপনার 50 রিড করলো, রাইট করে দিল 50। দেখেন ঝামেলাটা কি, অনেক ইনকনসিস্টেন্সি চলে আসছে কিন্তু। কারণ এখন যদি আমি এই লাইনটাই ট্রাস্ট টুটা যদি আমি আবার লাস্টে যে যদি এ প্লাস বির সামটা করতাম, ঠিক আছে, এ প্লাস বির সাম যদি করি আমি, তাহলে কি হচ্ছে এই জায়গায় আমার হচ্ছে 50 ছিল। এখানে আমি একটু ব্যালেন্সটা আপডেট করি, নাইলে এটা মিলবে না। এটা হচ্ছে 50 প্লাস 0 হচ্ছে 50। এটা আগেই আপডেট করা উচিত ছিল, বাট সমস্যা নেই, এখানে 50। এখন দেখেন ঝামেলা কি, আমি যদি লাস্টে যে এখন একটা ব্যালেন্সের চেক দেই, 50 প্লাস 50 হয়ে যাচ্ছে 100। অনেক ইনকনসিস্টেন্সি কিন্তু। কারণ কি, আমি যদি এটা শেষ হওয়ার পরে আমি এখানে ব্যালেন্সটা আপডেট করতাম, তাইলে আসার কথা ছিল 100। বাট টাস্ক 2 মাঝে দিয়ে ইন্টারফেয়ার করে ফেললো, তার ব্যালেন্স আসলো 50। মিলতেছে না তো, আসা তো উচিত ছিল 100। কারণ আমি যদি অ্যালাউ করতাম যে টাস্ক 1 আগে এক্সিকিউট হবে, তারপর টাস্ক 2 এক্সিকিউট হবে, তখন কিন্তু পুরা জিনিসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন টাস্ক এ তে 50 রিড করবে, টাস্ক বি তে তখন আর 0 রিড করবে না, তখন রিড করতো 50। আর টোটাল ব্যালেন্সটা তখন আর 50 থাকতো না, এটা হচ্ছে 100 থাকতো। আইসোলেশন যদি প্রপারলি ফলোড হইতো, তাহলে ইওর রেজাল্ট উড বি 100। বাট আইসোলেশন ফলো না করলে আপনার রেজাল্ট আসতেছে 50। ইনকনসিস্টেন্সি চলে আসতেছে, যেটা আপনি চাচ্ছিলেন সেটা আসতেছে না, উল্টাপাল্টা ভ্যালু আসতেছে। এটা কেন হচ্ছে? কারণ মাঝখান দিয়ে সে এখানে ইন্টারাপ্ট করে ফেলছে। সো মাঝখান দিয়ে কোনো ইন্টারাপশন করা যাবে না, আগে পুরা এই কাজটা হবে, তারপর ধরেন টাস্ক 2 পুরাটা হইলো, লাস্টে যে এখানেও 100 আসা উচিত, এই জায়গায়ও 100 আসা উচিত। টাস্ক 1 এর আউটপুটও 100 আসা উচিত, টাস্ক 2 এর আউটপুটও 100 আসা উচিত। তার মানে টাস্ক 1 নিজের মতো এক্সিকিউট হবে, টাস্ক 2 নিজের মতো এক্সিকিউট হবে, টাস্ক 1 এর আউটপুট কমিট হবে, টাস্ক 2 এর আউটপুট কমিট হবে। সো কমিট হওয়ার পরে আমি হচ্ছে টাস্ক 2 দেখতে পারবে, আচ্ছা ওর থেকে 100 আসা উচিত ছিল। আবার টাস্ক 1 দেখতে পারবে, আচ্ছা টাস্ক 2 থেকেও 100 আসা উচিত ছিল। সো মাঝের এই ইন্টারফিয়ারেন্স উই ডু নট অ্যালাউ আইসোলেশনের জন্য। সো এটা কিন্তু হয় আমরা যখন প্রসেসও বা এই যে কোডের পার্সপেক্টিভে চিন্তা করেন, এক কোডের মাঝখানে কিন্তু আরেক কোড এসে ধাম করে ইন্টারফেয়ার করতে পারে না। আপনারা যখন কোয়েরি গুলা লেখেন, কোয়েরি গুলাও কিন্তু সিরিয়ালি এক্সিকিউট হয়। এমন কিন্তু হয় না যে আপনার এক কোয়েরির মাঝখানে আপনার 3 নাম্বার লাইনের কোয়েরি এসে এক্সিকিউট করতেছে। ধরেন 12 নাম্বার লাইনে একটা জয়েনের কোয়েরি লিখছেন, 3 নাম্বার লাইনের অ্যাগ্রিগেট ফাংশনের কোনো কোয়েরি এসে কিন্তু 12 তে আপনার ইন্টারফেয়ার করবে না। সো তারা নিজেরা নিজেদের মতো হচ্ছে প্যারালালি হইতে থাকবে। এ আগে কমপ্লিট হবে, এ আগে কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পর টাস্ক 2 জানতে পারবে টাস্ক 1 এ কি হয়েছিল, টাস্ক 1 জানতে পারবে টাস্ক 2 তে কি হয়েছিল। মাঝের এই ইন্টারফারেন্সটা আমরা অ্যালাউ করি না। সো 1 2 3 4 5 6 একদম সিরিয়ালি, এই যে দেখেন ওয়ার্ডটা লেখা আছে যে সিরিয়ালি সে এক্সিকিউট হবে। আবার টাস্ক 2 তেও যদি অনেকগুলা মাল্টিপল কোয়েরি থাকতো, সিরিয়ালি এক্সিকিউট হবে। কমিট যদি করি, তাহলে টাস্ক 1 জানতে পারবে টাস্ক 2 তে কি ছিল, আর টাস্ক 2 জানতে পারবে টাস্ক 1 এ কি ছিল। এটা কি বুঝতে পারছেন? সো আইসোলেশনে এই জিনিসটা আমরা অ্যালাউ করি না। এই যে মাঝে দিয়ে যে টাস্ক 2 ধাম করে এদিকে চলে আসলো, এটা উই ডু নট অ্যালাউ। কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে? ইয়েস নো কিছু একটা বলেন একটু, যারা আছেন। ম্যাম আচ্ছা, ডিউরেবিলিটি ইজ দ্য ইজিয়েস্ট টু আন্ডারস্ট্যান্ড। ডিউরেবিলিটি হচ্ছে মানে ধরে রাখা কোনো কিছু। ডিউরেবিলিটি মানে কনসিস্টেন্সির সাথে মিলে যায়, বাট ডিউরেবিলিটি হচ্ছে যদি একদম সিম্পলি বলি, এই যে আমরা যে ডেটাবেজে চেঞ্জেস গুলা করি, ডেটাবেজে চেঞ্জেস করার পরে কিন্তু কমিট করলেই চেঞ্জেস গুলা সেভড হয়। কমিট ওয়ার্ডটা না দিলে কিন্তু চেঞ্জেস গুলা সেভড হচ্ছে না। সো আমার কমিট করার পরে এই চেঞ্জেস গুলা যাতে সেভড হয়, ধরেন আপনার একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিই, আপনি ব্র্যাক ব্যাংকের বুথে গেছেন, 500 টাকা উঠাইছেন। 500 টাকা উঠানোর পরে আপনার ধরেন ওই ইটা বুথটা আর কাজ করতেছে না, বুথটা হচ্ছে নন ফাংশনাল হয়ে গেছে। ধরেন আপনি লাস্ট মানুষ, বুথে 500 টাকা ছিল, 500 টাকা আপনি উঠাই ফেলছেন, বুথ একদম জিরো ব্যালেন্স হয়ে গেছে। তো এরপর ধরেন ওইখানে হার্ডওয়্যার ক্র্যাশ করছে, বা আপনার সিস্টেমে দেখাইছে যে আর এখান থেকে টাকা উঠানো যাবে না। সো আপনার কি হলো, আপনি 500 টাকাটা যে উঠাইলেন, 500 টাকাটা কিন্তু আপনার কাছে থেকে গেল, এমন কিন্তু না যে ওই
ব্যালেন্স খালি হয়ে গেছে দেখে আপনার 500 টাকাটা আবার আপনাকে ফেরত দিয়ে দিতে হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না। সো আপনার যে ট্রানজাকশনটা যখন আপনি কমপ্লিট করে ফেলছেন, আপনি যখন কমিট করে ফেলছেন, তো আপনি 500 টাকা ধরেন উঠায় ফেলছেন, এরপর সিস্টেমে যা ইচ্ছা তা হোক, কিন্তু আপনার ওই 500 টাকা আপনার কাছেই থেকে যাবে। সো লাস্টে দেখেন যে আপডেটস টু দ্য ডেটাবেস বাই দি ট্রানজাকশন মাস্ট পারসিস্ট, তার মানে এই চেঞ্জটা থেকেই যাবে ইভেন ইফ দেয়ার আর সফটওয়্যার or হার্ডওয়্যার ফেলিয়ার্স। তার মানে আপনি টাকা উঠানোর পর এখন সিস্টেম ক্র্যাশ করুক, যাই হোক না কেন, আপনার টাকা আপনার কাছে থেকে গেছে, কারণ আপনি কমিট করে ফেলছেন। সো এটাই হচ্ছে ডিউরেবিলিটি। সো ডিউরেবিলিটিও কিন্তু নরমালি ফলো হয়। এসকিউএল কোয়েরি কিন্তু এই যে ধরেন টেবিল ড্রপ করে দিয়েছেন, টেবিল ড্রপ করার পর ধরেন আর ডিবি কাজ করতেছে না, টেবিল কিন্তু প্রপারলি ড্রপ হয়েছে, বাট এরপর আর ধরেন কি হয়েছে না হয়েছে ওইটা আর আপনি কিছু ফিগার আউট করতে পারতেছেন না, বাট লিস্ট আপনার লাস্ট কমেন্টটা প্রপারলি ফলো হয়েছে। সো ডিউরেবিলিটি এটাই যে আপনি যে জিনিসটা কমিট করে ফেলছেন বা যেই ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে গেছে, ওইটার রেজাল্টটা সেফ থাকবে। এরপর যদি ডিবি ক্র্যাশ করে, তাহলে ওইটা ডিবি আপনি অন্যভাবে সলভ করবেন, বাট আপনার লাস্ট স্টেট পর্যন্ত, কমিট করার স্টেট পর্যন্ত আপনার চেঞ্জেস গুলো সেফ থাকবে। ডিউরেবিলিটি এই জিনিসটাই, ডিউরেবিলিটি আসলে এক্সাম্পল দিয়ে বুঝলে এটাই হচ্ছে ইজিয়েস্ট এক্সাম্পল টু গিভ আর কি ডিউরেবিলিটি কেসে। আচ্ছা, অ্যাসিড প্রপার্টি নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? সো আমি কিন্তু একদম মেইন জিনিসটা ডিসকাস করে ফেলছি। ট্রানজাকশনের মধ্যে এই অ্যাসিড প্রপার্টিতে আমি অনেক টাইম দিছি, কারণ এটা দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। সো এখানেই আমি মেজরিটি টাইম দিছি। এরপরের জিনিসগুলো তো আমি টাইম দিব, বাট এরপরের জিনিসগুলো অনেক কিছু ইনটুইটিভ, দেখবেন যে আপনারা নিজেরাই ধরতে পারতেছেন। কোনো কোয়েশ্চেন এখান থেকে, অ্যাসিড প্রপার্টি থেকে? আচ্ছা, ধরে নিচ্ছি নাই, বাট থাকলে পরে করেন বা এখনই করেন। ওকে, থ্যাংক ইউ রেসপন্ড করার জন্য। আচ্ছা, ট্রানজাকশন প্রসেস করার সময় আমরা যেহেতু ট্রানজাকশন নিয়ে এত কিছু বলতেছি, কমপ্লিট ট্রানজাকশন, পার্শিয়াল ট্রানজাকশন, সো ট্রানজাকশন প্রসেস হওয়ার সময় আপনার দুইটা জিনিস নিয়ে হচ্ছে ডিল করতে হয়। একটা আমরা পড়ে ফেলছি গত ক্লাসে, which is concurrency control. concurrency control মানে হচ্ছে মাল্টিপল পিপল যখন আমার ডিবি তে হচ্ছে অ্যাক্সেস করার ট্রাই করে, তখন আমাদের concurrency control মেইনটেইন করলে কি কাজ হয়, এটা হচ্ছে আমি গত ক্লাসে আপনাদের গিগস ফর গিগস এর এক্সাম্পল থেকেই দেখাইছিলাম। সো মেইন ইস্যুজ এর মধ্যে কনকারেন্সি কন্ট্রোল, খুব সিম্পলি মনে রাখবেন যে মাল্টিপল পিপল যখন হচ্ছে একটা ডিবিতে হিট করে ট্রানজাকশন করার চেষ্টা করে। সবচেয়ে ইজিয়েস্ট এক্সাম্পল এই যে একই ব্যাংকের বুথ থেকে মাল্টিপল পিপল টাকা উঠানোর চেষ্টা করে, বা একই হসপিটাল ডেটাবেজের মধ্যে মাল্টিপল পিপল হচ্ছে যেমন স্টাফ, নার্স, ডক্টর সবাই হচ্ছে অ্যাক্সেস করে একটা ডিবিতে তাদের নিজেদের মতো হচ্ছে কাজগুলা করে, সেটা হচ্ছে কনকারেন্সি কন্ট্রোল। সো এই জিনিসটা নিয়ে আমাদেরকে ডিল করতে হয় ট্রানজাকশন সময়, অফকোর্স। আরেকটা হচ্ছে আমাদের তো দুই ধরনের ফেইলারই হইতে পারে, হার্ডওয়্যার ফেলিওরও হইতে পারে, সফটওয়্যার সাইডেও ফেলিওর হতে পারে, সিস্টেম একদম ক্র্যাশ করতে পারে। সো আমাদের রিকভারি যে প্রোটোকল গুলা থাকে, সো রিকভারি প্রোটোকল কিন্তু আমরা পড়ে আসছি। এই যে আমি যখন অ্যাটমিসিটি পড়ছি, তখন আমি কি দেখছি যে অ্যাটমিসিটি এনশিওর করতে হলে ট্রানজাকশন রিকভারি সাবসিস্টেমের রেসপন্সিবিলিটি অ্যাটমিসিটি এনশিওর করা। ডিউরেবিলিটিতেও কিন্তু এই জিনিসটা আছে, এটা যদি আপনাদেরকে একটু দেখাই। সো আপনাদের এখান থেকে একটা কোয়েশ্চেনের প্যাটার্ন আমি বলে দিতে পারি। সো এই যে অ্যাসিড প্রপার্টির মধ্যে অ্যাটমিসিটি আর ডিউরেবিলিটি, এই দুইটা এনশিওর করার রেসপন্সিবিলিটি হচ্ছে ট্রানজাকশন রিকভারি সাবসিস্টেমের। দেখেন ডিউরেবিলিটিতে যে জিনিসটা ধরে রাখতেছে, এটাও কিন্তু রিকভারি সাবসিস্টেমের কাজ, কারণ ট্রানজাকশনের কমিট করার পর আপনার সিস্টেমটা ক্র্যাশ করলো, আপনি কমিট করলেন, ওই চেঞ্জটাও যদি চলে যায় তাহলে কিন্তু প্রবলেম। কারণ ট্রানজাকশন রিকভারি সাবসিস্টেম কি, ইদার সে হচ্ছে পার্শিয়াল ট্রানজাকশন হলে রোল ব্যাক করবে, কমপ্লিট ট্রানজাকশন হলে কমিট করবে। সো এই রোল ব্যাক আর কমিটের জিনিসটা কিন্তু আসতেছেই দুই জায়গায়, এক আসতেছে অ্যাটমিসিটিতে, আর আসতেছে ডিউরেবিলিটিতে। সো রিকভারি সাবসিস্টেমের মধ্যে এই যে রিকভারির জিনিসটা যে আমরা দেখলাম, এটা হ্যান্ডেল করে অ্যাসিড প্রপার্টিজ এর মধ্যে অ্যাটমিসিটি এন্ড ডিউরেবিলিটি। সো আমরা এটা ডিটেলসে যাব, বাট আপনাকে যদি জিজ্ঞেস করে যে ট্রানজাকশনের মেইন দুইটা ইস্যু আমরা কি কি ডিল করি, একটা হচ্ছে রিকভারি সাবসিস্টেম, হার্ডওয়্যার সাইড ও সফটওয়্যার সাইডেও হতে পারে, আরেকটা হচ্ছে মাল্টিপল পিপল যদি আমার ডেটাবেজে হিট করে ট্রানজাকশন করার চেষ্টা করে, তখন আমরা কিভাবে হ্যান্ডেল করি, এই দুটা জিনিস আপনাকে জানতে হবে। সো কনকারেন্সি কন্ট্রোল আমরা এখান থেকে দেখি। সো কনকারেন্সি কন্ট্রোল মানে হচ্ছে মাল্টিপল ট্রানজাকশনস হচ্ছে প্যারালালি তারাও রান করতে পারবে।
কনকারেন্টলি মানে হচ্ছে প্যারালালি মাল্টিপল ট্রানজাকশন অ্যালাউ করে। যেমন একই বুথ থেকে মাল্টিপল পিপল টাকা উঠাচ্ছে। সো এটা কি? আমি একই ডেটাবেজে আমি প্যারালালি অনেকগুলা ট্রানজাকশন অ্যালাউ করতেছি। এটার অ্যাডভান্টেজ কি? এটার অ্যাডভান্টেজ হচ্ছে ডেডলক অ্যাভয়েড করে। সো ডেডলক 321 এ পড়বেন, বাট মানে ধরেন আপনার টাকা উঠানোর জন্য যাতে অন্য কেউ এফেক্টেড না হয়। ধরেন আপনি গুলশান ব্রাঞ্চ থেকে টাকা উঠাইতেছেন, এটার জন্য যাতে রামপুরা ব্রাঞ্চের কেউ এফেক্টেড না হয়। রামপুরা ব্রাঞ্চের মানুষ যাতে সেম ডেটাবেস ইউজ করে টাকা উঠাইতে পারে, আপনি গুলশানে বসে যাতে প্যারালালি সেম ডেটাবেস থেকে হচ্ছে ট্রানজাকশনটা করতে পারেন। সো এইভাবে হচ্ছে আমাদের কি, এটা কিন্তু অনেক একটা বিশাল বড় অ্যাডভান্টেজ যে প্যারালালি অনেকগুলা মানুষ কাজ করতে পারতেছে, নাইলে কিন্তু বসে থাকা লাগতো। তার ট্রানজাকশন শেষ হইতো, আপনি ট্রানজাকশন করতেন, এভাবে কিন্তু কোটি কোটি মানুষের যদি ট্রানজাকশন হইতো তাহলে বছর লেগে যেত সবার কাজটা শেষ করতে। সো এই কারণে আমরা কনকারেন্সি কন্ট্রোল করি যে মাল্টিপল ট্রানজাকশন যাতে প্যারালালি আমরা কাজ করতে পারি। সো এটার অ্যাডভান্টেজ কি? এটার অ্যাডভান্টেজ তো একটা বলছি, ডেডলক ওয়ার্ডটা যদিও মনে না থাকে তাহলে এখানে হচ্ছে দেখতে পারেন যে প্রসেসর আর ডিস্ক ইউটিলাইজেশন হচ্ছে ইনক্রিজ করে। সো বেটার ট্রানজাকশন অ্যালাউ করে, তার মানে হচ্ছে মাল্টিপল পিপল এই যে খুব ফাস্টার হচ্ছে আমার ট্রানজাকশনটা করতে পারতেছে। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে একটা ট্রানজাকশন সিপিইউ দিয়ে করতে পারে, আরেকটা ট্রানজাকশন হচ্ছে রিড করতে পারে বা রাইট করতে পারে। যেহেতু আপনারা ওএস এর কোর্স করতেছেন না, সো আমি এটা খুব একটা ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট জেনারিক এক্সাম্পল দিতেছি। আর এখানে হচ্ছে যেটা বললাম, ফাস্টার হওয়া মানে রেসপন্স টাইমটা রিডিউস হয়ে যায়। সো এই যে আপনার ট্রানজাকশনের জন্য যে আরেকজনের বসে থাকা লাগতেছে না, এটাতে কিন্তু রেসপন্স টাইম আপনার রিডিউস হয়ে যাচ্ছে। সো আপনার এই একটা ট্রানজাকশনের জন্য আরেকটা ট্রানজাকশন ধরে থাকতেছে না। ধরেন কেউ 1 লাখ টাকা উঠাবে, এটার জন্য যাতে আপনার 500 টাকার ট্রানজাকশন বসে না থাকে, তার আপনারা যাতে দুইজনই প্যারালালি কাজটা করতে পারে। সো এটাই হচ্ছে কনকারেন্সি কন্ট্রোল। কনকারেন্সি কন্ট্রোলে জাস্ট এই মেইন কিওয়ার্ডটা মনে রাখলেই হয়, আর কি কি অ্যাডভান্টেজ এটা মনে রাখলেই হয়। সো জাস্ট যে ফাস্টার বা রেসপন্স টাইমটা যে আপনার কমে আসে এতটুকু জিনিস মনে রাখলেই হবে। এখন আসি কনকারেন্সি কন্ট্রোল স্কিমে। সো এটা হচ্ছে আইসোলেশন অ্যাচিভ করার ওয়ে। সো কনকারেন্সি কন্ট্রোলে কিন্তু আইসোলেশন হয়। দেখেন যে আপনার এই যে দুইটা ট্রানজাকশন যে হচ্ছে, ধরেন আমি ট্রানজাকশন 1 করতেছি, আপনি ট্রানজাকশন 2 করতেছেন। আমার ট্রানজাকশন শেষ হওয়ার পরে, কমিট হওয়ার পরে আপনি হয়তো জানতে পারলেন যে ডিবিতে চেঞ্জটা কি হচ্ছে, বা আপনার ট্রানজাকশন কমপ্লিট হওয়ার পরে, কমিট হওয়ার পরে আমি জানতে পারলাম যে আপনার ট্রানজাকশনের কারণে ডিবিতে কি চেঞ্জটা হলো। এটা যদিও ব্যাকএন্ড ডেভেলপাররা জানে, আপনি আমি জানবো না। সো এই টাস্ক 1 এর জন্য কমিট করার পর আমি জানলাম, টাস্ক 2 কমিট করার পর আপনি জানেন। আমি মাঝে কি কি করতেছি, আমি কি পিন দিলাম বা আমি কত টাকা উঠাইলাম, এগুলার কিন্তু কোনো নলেজ আপনার মাঝখানে থাকবে না। আপনি সর্বোচ্চ কি জানতে পারেন? আপনি সর্বোচ্চ জানতে পারেন আমি কমিট করার পরে যে আমার 500 টাকা উঠানোর কারণে ধরেন টোটাল ডেটাবেস থেকে 500 টাকা হচ্ছে রিডিউস হয়েছে। বা আমি আপনার ব্যাপারে কি জানতে পারি যে আপনি হচ্ছে 1000 টাকা উঠানোর কারণে টোটাল ডেটাবেস থেকে 1000 টাকা হচ্ছে চলে গেছে। যদিও এটা আমি আপনি জানি না, এটা হচ্ছে ডেটাবেস ম্যানেজার যারা থাকে তারা হচ্ছে জানে যে এই চেঞ্জেস গুলো আসতেছে। সো এখানে কিন্তু আইসোলেশন অ্যাচিভ হচ্ছে যে প্রত্যেকটা টাস্ক কনকারেন্টলি তারা নিজেদের মতো চলতেছে, যতক্ষণ না আপনি কমিট করতেছেন ততক্ষণ চেঞ্জেস গুলো জানার কোনো ওয়ে নাই। সো মাঝে যদি আমি জেনে যেতাম যে আপনি ধরেন 500 টাকা উঠাইতেছেন এই পিন দিয়ে, তাহলে কিন্তু আমি আপনার ট্রানজাকশনের সাথে ইন্টারফেয়ার করতে পারতাম। তার মানে আমি কিন্তু চাইলে ইল্লিগাল ট্রানজাকশনও করতে পারতাম। বা আপনি যদি আমার ব্যাপারে কোনো কিছু জেনে যেতেন যে মাঝে আমি এই পিন দিয়ে 1000 টাকা উঠানোর চেষ্টা করতেছি, আমার ব্যালেন্স এটা, এটা কিন্তু আপনার জানার কথা না। কারণ এটা আমার পার্সোনাল ইনফরমেশন। সো আইসোলেশন যদি আমি না অ্যালাউ করতাম, এটা কিন্তু হইতো যে এক ট্রানজাকশন আরেক ট্রানজাকশনের সাথে এনকাউন্টার করতেছে, এটাতে প্রাইভেসি ব্রিচ হইতো আমাদের। সো কনকারেন্সি কন্ট্রোল কেন নিডেড, এটাতে আরো কিছু এমফেসিস আছে। So, এখনের যেই জিনিসগুলা বলবো এগুলার ওয়ার্ড গুলা মনে রাখা লাগবে। এতক্ষণ তো ধরেন কনকারেন্সি নিয়ে আমি খুব জেনারিক জিনিসপত্র এক্সাম্পল দিচ্ছি, বাট নাও ইউ নিড টু রিমেম্বার দিস ওয়ার্ডস। সো তিনটা জিনিসের জন্য এই তিনটাই মনে রাখা লাগবে। ওয়ার্ড গুলো একদম মুখস্থ করে ফেলবেন, কারণ কোয়েশ্চেনে যেটা হয় যে বলতে পারে লস্ট আপডেট প্রবলেমটা কোথায় হচ্ছে আইডেন্টিফাই করেন, বা হোয়াট ইজ আ ডার্টি রিড প্রবলেম, বা কোথায় এই ডার্টি রিড প্রবলেমটা অকার করতে পারে, বা সিনারিও দিয়ে বলতে পারে যে এখানে কি ধরনের প্রবলেম হচ্ছে এটা আইডেন্টিফাই করেন। ধরেন আপনি আইডেন্টিফাই করলেন এটা ইনকারেক্ট সামারি প্রবলেম। সো ডেফিনেশন মুখস্থ করা লাগবে না, জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য সিনারিওস লাইক অ্যাসিড প্রপার্টিজ। অ্যাসিড প্রপার্টি গুলো যেভাবে বুঝছেন এখানে এই সিনারিও গুলো এভাবে বুঝলেই হবে।
সো ডেফিনেশনটা পড়ি, ডেফিনেশনটা খুব একটা ইনটুইটিভ না, বাট স্টিল একটু জাস্ট রিলেট করার জন্য ফর এক্সাম্পলের সাথে দেখি। This occurs when two transactions that access the same database items have their operations interleaved in a way that makes the value of some database incorrect. ধরেন আমি আর আপনি দুইজনই এ ডেটাবেজে হচ্ছে হিট করতেছি, আমাদের দুইজনেরই ট্রানজাকশন চলতেছে, ট্রানজাকশন 1 আর 2। আপনার আমার ট্রানজাকশনের ইন্টারফেরেন্সের কারণে এমন কোনো চেঞ্জ হয়ে গেল যেটাতে ডেটাবেজের ইন্টিগ্রিটি মেনটেন হলো না, বা ডেটাবেজের আইটেমে কোনো ইনকারেক্ট ভ্যালু আসলো। যেমন এই যে কনকারেন্সি পড়ানোর সময় আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আপনার আর আমার টোটাল সাম আগে হওয়া উচিত ছিল 100, পরেও হওয়া উচিত ছিল 100, কিন্তু 100 জায়গায় হলো 110। সো ওই ধরনের একটা প্রবলেম এখানেও হইতে পারে। সো লস্ট আপডেট প্রবলেমটা আমরা একদম এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে এটা ইনটুইটিভ, নাইলে আপনি অন্য ডেফিনেশনের সাথে মিলাই ফেলতে পারেন। এই জায়গাটায় খেয়াল করেন লস্ট আপডেট প্রবলেমটা কি। ধরেন এই সিনারিওটাই আপনাকে এক্সামে দিয়ে বললো যে আইডেন্টিফাই করতে এখানে কি প্রবলেম হচ্ছে। সো টাইম দেওয়া মানে হচ্ছে এখানে বেসিকলি এই 1 আর 2 আগে এক্সিকিউট হবে, তারপর এটা এক্সিকিউট হবে, তারপর এটা এক্সিকিউট হবে, তারপর এটা এক্সিকিউট হবে, তারপর এটা এক্সিকিউট হবে। মাঝে স্পেস মানে হচ্ছে টাস্ক 1 থেকে টাস্ক 2 হচ্ছে চলে যাবে। ফার্স্ট অফ অল উই ডু নট অ্যালাউ দিস টাইপ অফ হচ্ছে টাস্ক ইন্টারফিয়ারেন্স। কারণ কি, টাস্ক ইন্টারফিয়ারেন্স অ্যালাউ করলেই প্রবলেম হয়। দেখেন এই যে প্রবলেমে কিন্তু এনকাউন্টার করলেন। সো এই কারণেই কিন্তু আমাদের অ্যাসিড প্রপার্টি মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট, না করলে এই যে সমস্ত উল্টাপাল্টা ঝামেলায় পড়বো। এখানে কি তাহলে আইসোলেশনটা ফলো হচ্ছে? এখানে করতেছি না, না করলে কি সমস্যা হবে, বা এই যে কনকারেন্সি কন্ট্রোলের কারণে আপনি আমি সেম ডেটাবেস হিট করলাম, আইসোলেশন ফলো হইলো না, তাইলে কি প্রবলেম হইতে পারে ওই জিনিসটাই দেখবো। ওইটার নাম হচ্ছে লস্ট আপডেট প্রবলেম। ইনকনসিস্টেন্ট ডেটা হবে মানে যদি রাইট, দুইটাই। হ্যাঁ দুইটা একসাথেই করি। দেখবেন আইসোলেশনের ডেফিনেশনে দেখবেন আমি একটা জিনিস অ্যাভয়েড করে গেছিলাম, দেখাই যদি ওখান থেকে। এই যে দেখেন এখানে বলতেছিলাম না যে টেম্পোরারি আপডেট প্রবলেম, এই জিনিসটা আমি পরে ডিসকাস করব, ওই ডিসকাশনটাতেই আমি এখন যাচ্ছি। দেখেন কোরিলেটেড কিন্তু সবকিছু, ঠিক আছে, সবগুলোই এখানে আসলে কোরিলেটেড জিনিস। সো লস্ট আপডেট প্রবলেমটা কি, এটা একদম ধরেন একটা নতুন কনসেপ্ট দিয়ে বোঝার চেষ্টা করেন। সো লস্ট আপডেট প্রবলেমটা হচ্ছে, ধরেন আপনি একদম এক্সাম্পল দিই এখানে, আপনি টাস্ক 1 এ আছেন, 1 নাম্বার লাইনে আছেন, মানে লাইন নাম্বার গুলা দিই তাহলে বুঝতে সুবিধা। 1 নাম্বার লাইনে আপনি এক্স আইটেম রিড করলেন, দ্যাট ইজ 100, ধরেন 100 টাকা, ঠিক আছে। এরপরে 2 নাম্বার লাইনে এসে একটা অপারেশন হইলো, দেখেন মাইন্ড করবেন এখানে যে 2 নাম্বার লাইনে কিন্তু কোনো রিড রাইট অপারেশন করতেছি না, জাস্ট একটা নর্মাল অ্যারিথমেটিক অপারেশন করতেছি। তার মানে আমি এখানে যাই করতেছি না কেন, আনটিল এন্ড আনলেস আই রাইট ইট, এই চেঞ্জটা কিন্তু সেভড থাকবে না। সো এক্স ইকুয়ালস এক্স মাইনাস এন, সো ধরেন 100 মাইনাস এন এর ভ্যালু ধরেন 20, 100 মাইনাস 20 80। এখন আমি এটা করি নাই রাইট, এরপর কে ইন্টারফেয়ার করলো, টাস্ক 2 ইন্টারফেয়ার করলো, এটা হচ্ছে আমার 3 নাম্বার লাইন। 3 নাম্বার লাইনে আমি আসলাম, 3 নাম্বার লাইনে আসার পরে আমি করব রিড আইটেম এক্স। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন করি, আপনারা কতটুকু বুঝছেন আমার একটা আইডিয়া হয়ে যাবে। বলেন তো রিড আইটেম এক্স যখন আমি করব, সে কি 100 রিড করবে নাকি সে 80 রিড করবে, কোনটা রিড করবে? 100ই। কেন? কারণ আমি যে 80 টাকাটা যে আপডেট হইলো, আই ডিডন্ট রাইট ইট ইয়েট, সো আমার কিন্তু রিড আইটেম হচ্ছে 100ই। তার মানে এই যে 100 যে ছিল, অপারেশনটা যে হইলো নট সেভড বিকজ আই ডিডন্ট রাইট ইট। সো আমার এখানে এসে কি হইলো, 100 টাকাই রিড হইলো। এরপরে আমি এক্স ইকুয়ালস এক্স প্লাস এম করলাম, ধরেন 100 প্লাস হচ্ছে আমার এম এর ভ্যালু ধরেন 30, 130। দেখেন লস্ট আপডেট প্রবলেম অলরেডি আমি এনকাউন্টার করে ফেলছি। ন্যাচারালি কি হওয়া উচিত ছিল, যে আমি 100 টাকা রিড করছি, আমি 80 টাকা আপডেট করছি, আই শুড হ্যাভ রিটেন ইট হেয়ার, বাট এর মধ্যেই টাস্ক 2 ইন্টারফেয়ার করে ফেলছে। টাস্ক 2 তে যখন আমি রিড করলাম, এখানে তো আসলে রিড করা উচিত ছিল কত, 80,
কিন্তু সে তো রিড করতে পারলো না, কারণ এই ভ্যালুটা তো আমি সেভ করি নাই। সো সে কি করলো, 100ই রিড করলো। 100 রিড করলে প্রবলেমটা কি হইলো, 80 যেই ভ্যালুটা ছিল, এই যে যে অপারেশনটা হইলো, এটা কিন্তু হারাই গেল। এর কিন্তু কোনো এক্সিস্টেন্স আর থাকলো না। এটাই হচ্ছে লস্ট আপডেট প্রবলেম, যে আমি একটা কিছু আপডেট করলাম, সেই আপডেটটা আমার সেভ হওয়ার আগেই কেউ একজন এসে ইন্টারফেয়ার করলো। এখানে ইন্টারফেয়ারটা করতেছে টাস্ক 2। এই কারণে এই যে আমি যে 80 টাকা যে আপডেট করলাম, তার ভ্যালুটা পুরাপুরি হারায় গেল। দেখেন, আমি যদি এখন পুরো এক্সিকিউশনটা কমপ্লিট করি, এই 130 ভ্যালু আসলো। তার মানে আসলে উচিত কি ছিল, 80 টাকা রাইট হওয়া, বাট হবে কি 130 টাকা রাইট। তারপর ধরেন রিড আইটেম ওয়াই, এটাও ধরেন 50। সো এরপরের এক্সিকিউশনে কোনো প্রবলেম নাই, বাট 80 টাকা আপডেট না হয়ে হইলো কিন্তু 130 টাকা আপডেট, বাট আমি তো এটা চাই নাই। তার মানে আইটেম এক্স হ্যাজ এন ইনকারেক্ট ভ্যালু বিকজ ইটস আপডেট T1 is lost or overwritten। জাভায় কোডে হয় না যে ধরেন আপনি এখানে a equals 10 লিখছেন, আবার নেক্সট লাইনে লিখছেন a equals 20, জাভা পাইথন দুইটাতেই হয়। সিরিয়ালি এক্সিকিউট হলে কি হয়, এই যে 10 যে আপনি সেভ করছেন, এটা তো আর থাকতেছে না, কারণ নেক্সট লাইনে আপনি 20 দিয়ে ওভাররাইট করে ফেলছেন। তার মানে আপনার কি 10 এর ভ্যালুটা হচ্ছে হারায় যাচ্ছে। তো সেম প্রবলেমটাই কিন্তু এখানে হইলো, এই যে 80 যে ভ্যালুটা আসলে সেভ করা উচিত ছিল, সে কিন্তু হারায় গেছে। তো এটাই হচ্ছে লস্ট আপডেট প্রবলেম। এই কারণেই কিন্তু আসলে আমরা এরকম টাস্ক ইন্টারফেরেন্স অ্যালাউ করি না। এই যে দেখবেন যে রিয়েল লাইফে এই কারণেই আমরা এরকম টাস্ক ইন্টারফারেন্স অ্যালাউ করি না। তার মানে আগে টাস্ক 1 পুরাটা কমপ্লিট হওয়া উচিত ছিল, পরে টাস্ক 2। সো আপনাকে এখানে সিনারিও থেকে যদি আস্ক করে, জিজ্ঞেস করতে পারে যে এই জায়গায় কি প্রবলেম হচ্ছে। ধরেন এই এক্সাম্পলটা দিয়ে দিছে, দিয়ে বললো এখানে কি প্রবলেম হচ্ছে। সো আপনি দেখবেন যে এখানে লস্ট আপডেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, মিস্টার মিস্টেরিয়াস, আপনাকে তো আমি চিনতেছি না, আপনাকে কেমনে অ্যাটেন্ডেন্স দিব, আমার তো স্টুডেন্ট নাই। আমি রিয়েল নাম আর আইডি দিচ্ছি। হ্যাঁ, নেম আইডি দেন, এই মিস্টার মিস্টেরিয়াস দিয়ে জয়েন করলে হবে? সরি মিস, আমার মেইল আমি খেয়াল করে নেট করে দিতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, নাম আইডিটা দিয়ে যান। আচ্ছা, এটা হচ্ছে লস্ট আপডেট প্রবলেম ছিল। এরপর আসি আমরা টেম্পোরারি আপডেট প্রবলেমে। সো টেম্পোরারি আপডেট প্রবলেমকে ডার্টি রিড প্রবলেমও বলে, অনেক সময় কোশ্চেনে দেখবেন টেম্পোরারি আপডেট প্রবলেম বলেন, ডার্টি রিড প্রবলেম বলছে। সো আমি যখন আপনাদের লাস্ট ক্লাসে কিছু এক্সাম্পল সলভ করাবো, তখন আরেকটু মানে বেসিক্যালি ধরায় দেওয়ার চেষ্টা করবো আর কি কোশ্চেন প্যাটার্ন গুলো। সো এখানে আসি টেম্পোরারি আপডেট প্রবলেমে। সো টেম্পোরারি আপডেট প্রবলেমকে ডার্টি রিড প্রবলেমও বলে, এটা একটু মনে রাখেন আপনারা। আচ্ছা, এটাও আমরা এক্সাম্পল দিয়ে বোঝার আগে আমরা আগে ডেফিনেশনটা পড়ে আসি। সো দিস occurs when one transaction updates a database item and then the transaction fails for some reason. The updated item is accessed by another transaction before it is changed back to its original value. খুব সিম্পলি বললে, ধরেন আপনি একটা ট্রানজাকশন করছেন, মাঝপথে আপনার ট্রানজাকশনটা ফেল করছে, সেটা হইতেই পারে। কিন্তু আমার সাথে ধরেন আপনার ট্রানজাকশনটা টাইড, যে আপনি যে ট্রানজাকশনটা করতেছেন ওইটার সাথে আমি টাইড। তার মানে আপনার ট্রানজাকশনটা ফেল করলো মাঝপথে, আপনার আপডেটেড ভ্যালুটা নিয়ে ধরেন আমি কাজ করতেছি, কিন্তু আমি কিন্তু আসলে ভুল জিনিস নিয়ে কাজ করতেছি, কারণ ট্রানজাকশন ফেল করলে তো আসলে আমার আপনার ভ্যালু নিয়ে কাজ করারই কথা না, রাইট? সো এমন একটা জিনিস নিয়ে কাজ করতেছি যেটার আসলে এক্সিস্টেন্সই নাই। সো এটা আমি এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, তাহলে হচ্ছে আপনাদের এই যে টেম্পোরারি আপডেট প্রবলেম নামেই হচ্ছে আপনার এটার আছে। সো এটাও সেম। দেখেন এই যে এই ফার্স্ট 3টা স্টেপ আগে হবে, তারপরে এই 3টা স্টেপ হবে, তারপরে লাস্টে রিড আইটেম ওয়াই হবে। সো মাঝে স্পেসটা বুঝবেন যে এর মধ্যে কোনো টাস্ক হচ্ছে ইন্টারফেয়ার করে ফেলছে। সো একদম সিম্পলি আমরা বুঝি। সো রিড আইটেম এক্স 100, এরপর হচ্ছে এক্স মাইনাস এন। সো আমি প্রিভিয়াস এক্সাম্পলে স্টিক করি, এন এর ভ্যালু ধরেন 20, সো হচ্ছে এখানে 80। এরপর আপনি রাইট করলেন, দেখেন এখানে আপনি কমিট করতেছেন চেঞ্জটা, মানে রাইট করতেছেন, সো আপনার চেঞ্জটা সেভ থাকলো। তার মানে আপনি 100 দিয়ে শুরু করছিলেন, আপনার 80 আছে। এরপর ধরেন যে আপনার ট্রানজাকশনটা ফেল করছে। ট্রানজাকশনটা ফেল করলে আসলে কি হওয়া উচিত, এই 80 চেঞ্জটা সেভ হওয়া উচিত না, তাই না? কারণ কি, আমার ট্রানজাকশন ফেল করছে। সো ট্রানজাকশন ফেল করলে কি আমার ওই 100 যে রিড করছিল, ওই 100ই থাকা উচিত।
বাট প্রবলেমটা দেখেন, ধরেন আপনার ট্রানজাকশন ফেল করছে, আর এই ফেল ট্রানজাকশনের পর যে এক্স এর ভ্যালু যে 80 দিয়ে আপডেট হয়েছে, আমি ধরেন এই কাজটা করা শুরু করছি, কাজটা করা শুরু করলাম, তাইলে আমি কি রিড করতেছি, আমি তো আপনার ফেলড ট্রানজাকশনের ভ্যালু নিয়ে কাজটা শুরু করলাম। সো আমি পড়লাম এখানে 80, এরপর ধরেন 80 প্লাস হচ্ছে আপনার 30 হলো, সো 80 প্লাস 30 হচ্ছে 110, ঠিক আছে? সো রাইট করলেন হচ্ছে আপনি 110। এখন দেখেন যে এই যে ট্রানজাকশনটা যদি ফেল করে, ঠিক আছে, ট্রানজাকশন ফেল করলে আপনার কি অ্যাকচুয়ালি 80 পড়া উচিত ছিল? কি মনে হয়, 80 কি পড়া উচিত এখানে? সব করা উচিত। পড়া না, 80 কিন্তু ট্রানজাকশন ফেল করছে, ঠিক আছে, এরপরে এই যে মাঝখানে কিন্তু ট্রানজাকশনটা ফেল করছে, তার মানে কি 80 কিন্তু পড়া উচিত না। উচিত কি ছিল? ট্রানজাকশন ফেল করে তার ভ্যালু কি দিয়ে আপডেট হবে? 100 দিয়ে, রাইট? এখানে কি পড়া উচিত ছিল বলেন তো? 100, রাইট? বুঝতেছেন আপনারা এই জিনিসটা? আমি আবার ডেসক্রাইব করি। ধরেন আপনার এখানে 100 ছিল, ঠিক আছে, 100 ভ্যালুটা আপডেট হইলো 80 হইলো, 80 হওয়ার পরে ট্রানজাকশনটা ফেল করলো। ট্রানজাকশন ফেল করা মানে কি? যে পার্শিয়াল ট্রানজাকশন হয়েছে, তার মানে এই 3টা স্টেপ হয়েছে, এই স্টেপটা হয় নাই, ঠিক আছে? এই স্টেপটা না হওয়া মানে কি? পার্শিয়াল ট্রানজাকশন হয়েছে। আমরা কি পার্শিয়াল ট্রানজাকশন অ্যালাউ করি? এটা জাস্ট ইয়েস অর নো অ্যান্সার দেন। করি না। করি না, রাইট? তার মানে করি না ম্যাম। রাইট, 80 তো রিড করা উচিত ছিল না, রিড করা উচিত ছিল কি 100, রাইট? রাইট। সো একটু মাইকটা মিউট করেন, কারো একজন ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে। সো 100 আপনার রিড করা উচিত ছিল, বাট আমি যেহেতু এখানে ভুলভাল ভ্যালু রিড করতেছি, সো আমার 80 রিড হইলো। এটাই হচ্ছে আপনার টেম্পোরারি আপডেট অর ডার্টি রিড প্রবলেম। তার মানে আমি ট্রানজাকশন ফেল করার পরে ওই ভ্যালুটা আমি হচ্ছে রোল ব্যাক না করে আমি ওই ভুলভাল ভ্যালু পড়ে আমি কাজ করা শুরু করছি। তার মানে কি আমার এখানে একটা টেম্পোরারি আপডেট প্রবলেম হইলো। যেখানে আসা উচিত ছিল অ্যাকচুয়ালি 100, কারণ আমার ট্রানজাকশন ফেল করছে, সেখানে আমার আসলো 80। এই 80 তো আসলে আসাই উচিত না। সো এখানে একটা ভুলভাল ভ্যালু আপডেট হয়েছে, টেম্পোরারি আপডেট প্রবলেম হয়েছে, বা উল্টাপাল্টা ভ্যালু রিড করা হয়েছে, এই কারণে এটাকে ডার্টি রিড প্রবলেমও বলে, যে ভুল ভ্যালু সে রিড করছে। সো এই সব সমস্যাই দেখেন একটার জায়গা থেকেই শুরু হয়, when we allow ট্রানজাকশনের হচ্ছে আপনার এরকম মানে কনকারেন্সি যখন অ্যালাউ করি, যে টাস্ক 1 এর মাঝেই টাস্ক 2 চলে আসছে। এই ঝামেলাটা কিন্তু হইতোই না যদি আমি টাস্ক 1 পুরাটা অ্যালাউ করতাম। ধরেন ট্রানজাকশন ফেল করছে, তার মানে 100 দিয়ে শুরু করছে, 100ই থাকতো, তাইলে কিন্তু এখানে আর সমস্যা ছিল না। এখানে ধরেন সে কিন্তু পড়তো 100ই, সে কিন্তু আর 80 পড়তো না। বাট যেহেতু মাঝে সে ইন্টারফেয়ার করতে পারছে, সো এখানে কি সে 80 পড়ছে, সো 180 অমিল, সো এখানে ঝামেলা হয়েছে। এটা কি আমার টেম্পোরারি আপডেট প্রবলেম, যে এমন একটা ভ্যালু সে রিড করলো যেটা ট্রানজাকশনে নাই। এটা কি বুঝতে পারছেন এখন? কোনো কোয়েশ্চেন আছে আপনাদের এখান থেকে? যারা আছেন হ্যাঁ না বলেন, না মানে না থাকলে আমি করবো আর কি, প্রসিড করব। আমাদের খুব একটা জিনিস বাকি নেই, ঠিক আছে, আমাদের খুবই অল্প জিনিস বাকি আছে। মিস আমার অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আমার অ্যাকচুয়ালি একটা ক্লাস আছে মিস সাইফের সাথে মিস একসাথে আচ্ছা, যান আমাদের যান, সমস্যা নাই, ক্লাস থাকতেই পারে, কারণ আজকে তো অনেকেরই হচ্ছে এরকম কনকারেন্ট ক্লাসেস চলতেছে, যেতে পারেন, কোনো প্রবলেম নেই। জাস্ট আমাকে একটু আইডিয়ার সেকশনটা একটু মেনশন করে দিয়ে যান, তাহলেই হবে। মিস আচ্ছা, আমরা কন্টিনিউ করি। লাস্টেরটা হচ্ছে ইনকারেক্ট সামারি প্রবলেম। সো ইনকারেক্ট সামারি প্রবলেম হচ্ছে, আমি এটা এখান থেকেই বুঝাই। আপনারা হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশন পড়ছেন না ল্যাবে? অ্যাগ্রিগেট ফাংশন কি কি ছিল মনে আছে আপনাদের? মনে থাকার কথা, 2 দিন আগেই তো ল্যাব মিট দিছেন। কি কি পড়ছিলেন জানি অ্যাগ্রিগেট ফাংশন? ল্যাব 2 তে পড়ছিলেন। গ্রুপ বাই average, রাইট, ওই যে ভ্যালু গুলা ম্যাক্স, max, মিন, min. ও আচ্ছা, এভারেজ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মেইনলি তো আপনারা ম্যাক্স, মিন, এভারেজ এগুলো ইউজ করছেন। সো অ্যাগ্রিগেট Not ফাংশন, null, man. জি না না Not না, null. ওইটা তো হচ্ছে আপনার ওই বেসিকলি আপনি যখন ভ্যালু ওই যে অন আপডেট, নট নাল, অন ডিলিট, ক্যাসকেড, এইগুলি না। অ্যাগ্রিগেট ফাংশন হচ্ছে ওই যে কলামের ভ্যালু। খুব সিম্পলি যদি বলি, যে আপনি কলামের মানে ধরেন আপনার এখানে আছে হচ্ছে ধরেন প্রজেক্ট মার্কস, ঠিক আছে,
আমি দেখতে চাচ্ছি আপনারা ল্যাবে কেমন পারফর্ম করছেন। তাহলে ল্যাবের পারফরম্যান্স বের করার আমার ওয়ে কি? ধরেন ৫ টা স্টুডেন্ট আছে, ঠিক আছে? ৩ টা স্টুডেন্ট আছে। সিম্পল এক্সাম্পল দেই। একজন পাইছে ৯, একজন পাইছে ১০, একজন পাইছে ধরেন ৭। প্রজেক্টটা ধরেন ১০ এ এভালুয়েট হয়েছে। তাহলে আমি কি করতাম? এখানে এভারেজ যেই ইটা আছে, এগ্রিগেট ফাংশনটা আছে সেটাকে কল করতাম। প্রজেক্ট মার্কস যেটা থাকতো ওই মার্কসটা বসায় দিতাম। সো আমি এই যে রোর ভ্যালুর উপর যে অপারেশন গুলা করি ওইটাই কি আমার এগ্রিগেট ফাংশন, রাইট? সো এখন এই প্রবলেমটা হয় এগ্রিগেট ফাংশনস এর সাথেই রিলেট হয়ে। সো ইনকারেক্ট সামারি প্রবলেম মানে হচ্ছে ধরেন এমন একটা কেস হইলো যে আপনি আহ, এই যে ধরেন প্রজেক্টের মার্কটাই এক্সাম্পল দিই, ধরেন আপনি আমাদের প্রজেক্ট মার্কের অ্যাভারেজ বের করা শুরু করছেন, ঠিক আছে? সো এখন আমার হঠাৎ করে এমন হয় না যে আপনাদের মার্ক আপডেট হয়, আপনাদের প্রজেক্টে মার্ক আপডেট হতে পারে, আপনাদের মিডে মার্ক আপডেট হতে পারে, আপনাদের ফাইনালে মার্ক আপডেট হতে পারে, যে কোনো কিছু আপডেট হতে পারে। কিন্তু আমি ধরেন এভারেজ বের করে ফেলছি, তারপর হচ্ছে আপনার ধরেন মার্কটা আপডেট হয়ে ধরেন কেউ একজন ৯ পেয়েছে, তার মার্কটা আপডেট হলো ১০, কিন্তু আমি কিন্তু এভারেজ ক্যালকুলেট করে ফেলছি, আমার কাছে কিন্তু আপনার আপডেটেড ভ্যালুটা নাই, তার মানে আমার এভারেজ কি ভুল আসবে? এটাই হচ্ছে মেইনলি ইনকারেক্ট সামারি প্রবলেম, যে আমরা যখন ধরেন অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করতেছি, বাট আমি ইউজ করতেছি প্রিভিয়াস ভ্যালুগুলোর উপর ধরেন এভারেজ মিন ম্যাক্স বের করতেছি, আমি আপডেটেড ভ্যালুগুলো এখনো পাইনি। সো আমার এভারেজটা কি ভুল আসলো। সো এইটাই কি আমার ইনকারেক্ট সামারি প্রবলেম, যে আমি যে অপারেশন গুলো করতেছি অপারেশনের রেজাল্ট গুলো ধরেন ভুল আসছে। যেমন এখানেই ধরেন কি হইতে পারে যে সাম করতেছেন, সো রিড করলেন ধরেন ১০০, তারপর সাম করলেন ধরেন হচ্ছে ১০০ই, কারণ আমার ওই সামের ভ্যালু তো 0 আছে, সো 0 প্লাস 100 0। এরপর ধরেন আপনার এরপর যেটা হইলো যে রিড আইটেম এক্স করলেন, রিড আইটেম এক্স ধরেন 50, তারপর এখান থেকে ধরেন 50 মাইনাস 20 ধরেন 30, আর হচ্ছে আপনি রাইট করলেন ধরেন এখানে 30। এখন এখানে এসে রিড কি হবে 30, তারপর ধরেন এই যে সাম করলেন, সো সাম করার সময় আপনার আগে সাম ছিল হচ্ছে 100, এই জায়গায় এসে আসলো 30, সো এখানে ধরেন 130। উচিত কি ছিল করা বলেন তো? আগে সব ভ্যালু আমি রিড টিট করে তারপর আমি সামের কাজ করব, রাইট? আপডেট টাপডেট সব কিছু করে আমি সামের কাজ করব, বাট আমি সেটা করলাম না। আমি শুরুতেই সাম করলাম, আপনার ভ্যালু হইলো আপডেট পরে, তার মানে আমার কাছে ইনিশিয়াল সামের ভ্যালুটাই কিন্তু রং। ঠিক আছে? আমি যদি রিড করে তারপর ধরেন এখানে এক্সটা রিড হইতো বা এখানে এটা রিড হইতো, তখন হচ্ছে আমার কাছে কি আপডেটেড ভ্যালুটা থাকতো, বাট আমি কোনো আপডেট টাপডেট ছাড়াই আগে সাম করা শুরু করে দিছি। তার মানে আমার এই যে সাম করার পর বা যে কোনো অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করার পর যদি কোনো চেঞ্জেস আসে তাহলে কিন্তু আমার এই ভ্যালুটা আপডেট হচ্ছে না। এই কেসে যেমন আমার এখানে এভারেজ রং আসবে, এই কেসে আমার সাম রং আসবে। সো আমরা এই কারণে ইনকারেক্ট সামারি প্রবলেম পাই হচ্ছে মেইনলি অ্যাগ্রিগেট ফাংশনস এর জন্য, এটা একটু মনে রাখেন, ঠিক আছে? উচিত কি ছিল যে সবকিছু রিড করলাম, সবকিছু রিড করে তারপর আমি অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করব। ধরেন আপনাদের ল্যাবের মার্ক টার্কের এভারেজ আমি আগেই বের করব না, আমি আগে রিড টিট করব, আপনাদের সবার মার্ক ফাইনালাইজড হবে, ফাইনালাইজড হওয়ার পরে মার্ক পাবলিশ করার আগে আমার ধরেন মনে হইলো যে আপনাদের সেকশনের এভারেজ বোঝা উচিত, সো আমি পরে যে একদম লাস্টে যে আমি এভারেজটা বের করব, নট বিফোর দ্যাট, নট বিফোর আপনার ওই 100 মার্ক কম্বাইন করার আগে। এটা কি বুঝতে আমার পারছেন? আরেকটা ক্লাস আছে তো আই হ্যাভ টু লিভ। সমস্যা নাই, বলা লাগবে না, বলা লাগবে না, আপনারা জাস্ট আইডিয়ার এটা হচ্ছে ড্রপ করে চলে যেতে পারেন। আচ্ছা, সো এই হচ্ছে আপনাদের 3টা মেইন জিনিস, প্রত্যেকটা টার্ম ইউ গাইস শুড রিমেম্বার, ঠিক আছে? লস্ট আপডেট প্রবলেম কি, টেম্পোরারি আপডেট প্রবলেম কি, ইনকারেক্ট সামারি প্রবলেম কি। মনে রাখার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এক্সাম্পল গুলা ধরে ধরে রেফার করা। ইন এক্সাম আপনাকে যদি ধরেন ডিরেক্ট ডেফিনেশন করে, ইউ আর অ্যালাউড টু ইউজ অ্যান এক্সাম্পল, ঠিক আছে? আপনাকে ডেফিনেশন মুখস্থ করা লাগবে। আচ্ছা, এখন আমি খুব জেনারিক ডিসকাশন গুলা করব। জেনারিক হইলেও ইটস ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে ধরেন আপনি জানেন এই জিনিসগুলা, বাট জাস্ট একটা রিফ্রেশার হিসাবে আমার বলা লাগবে, কারণ এই জিনিসগুলো আপনার মনে রাখা লাগবে। কিভাবে মনে রাখবেন ওগুলা জাস্ট আমি একটু কি পয়েন্ট গুলো আগে মার্ক করি, তারপর হচ্ছে বলি। সো ট্রানজাকশন ফেল করলেই আমার রিকভারি লাগে, ঠিক আছে? ট্রানজাকশন ফেল করলেই কিন্তু আমরা রোল ব্যাক করি, ট্রানজাকশন ফেল না করলে কিন্তু আমরা রোল ব্যাক করি না, ট্রানজাকশন ফেল না করলে আমরা কমিট করি।
সো এই যে টাইটেলটা দেওয়া এটা বেসিক্যালি হচ্ছে যে কেন রিকভারি নিডেড বা কেন রোল ব্যাক নিডেড, কখন নিডেড, যখন ট্রানজাকশন ফেল করে। এখন কিসের কারণে ট্রানজাকশন ফেল করে একটা আপনারা জানেন, অলরেডি অনেকবার বলে ফেলছি, সেটা হচ্ছে সিস্টেম ক্র্যাশ করছে। সেটা হার্ডওয়্যার সাইডেও হইতে পারে, সেটা সফটওয়্যার সাইডেও হইতে পারে। কখন ক্র্যাশ করছে? একটা ট্রানজাকশন এক্সিকিউশনের মিডলে, মাঝ বরাবর আপনার ট্রানজাকশনের ধরেন কিছু একটা করতে গেছেন, টাকা উঠাইতে গেছেন, হঠাৎ করে বুট ক্র্যাশ করছে। তার মানে কি ইন মিডল অফ আ ট্রানজাকশন আপনার হচ্ছে প্রবলেম হয়েছে। বা ডিবির এক্সাম্পল যদি দেই, কোয়েরি এক্সিকিউট করতে গেছেন, হঠাৎ করে জ্যাম্পের পোর্ট কাজ করতেছে না, সেটা কি একটা সফটওয়্যার এরর। সো এই কারণে কি ট্রানজাকশন ফেল হইতে পারে। সো দ্য মোস্ট কমন সেটা হচ্ছে কম্পিউটার ফেলিয়ার বা সিস্টেম ক্র্যাশ। সো এটা আপনারা অলরেডি জানেন যে এটা হইলেও কি আমরা রিকভারি লাগে, রোল ব্যাক করে ফেলি, ট্রানজাকশনটা অ্যালাউ করি না। এরপর হচ্ছে সিস্টেম এরর। এখন সিস্টেম এররের জিনিসগুলো না আপনারা 11011 এ পড়ছেন। সো এখান থেকে একটা যদি আমি বলি, এটা মনে রাখলেই হবে জাস্ট। যেমন আমরা কিন্তু নরমালি একটা ইন্টিজার ভ্যালুকে 0 দিয়ে ডিভাইড করতে পারি না। 0 ডিভিশন কিন্তু আমার অ্যালাউ করে না। কি আসে? আনডিফাইন্ড। তারপরে দেখবেন আপনারা যখন জাভাতে কোড করেন তখন কিন্তু হচ্ছে, বা এমনি নরমালি কোড করলেও কিন্তু এক্সেপশন থ্রো করে, ইন্টিজার এক্সেপশন এরকম কিন্তু আপনার থ্রো করে। ঠিক আছে, লং জাভা এক্সেপশন এরর এগুলা কিন্তু থ্রো করে। এটা কেন থ্রো করে? কারণ এই যে আপনার কি ডিভিশন বাই জিরো ইজ নট অ্যালাউড। সো এটা কিন্তু একটা সিস্টেম এরর, এটা কিন্তু আপনার কোডের এরর। ঠিক আছে, এটা কিন্তু কখনো হার্ডওয়্যার সাইডে হবে না। এটা আপনি ধরেন এই ধরনের প্রবলেমের কারণেই হবে। বা ধরেন খুবই সিম্পল এক্সাম্পল দিই, ইন্টিজার টাইপের ডেটা স্টোর করার চেষ্টা করলেন স্ট্রিং এ, জীবনেও এই জিনিসটা অ্যালাউ করবে না। সো এই কারণে কিন্তু ট্রানজাকশন আপনার ফেল করতে পারে, যে ডেটা টাইপ হচ্ছে মিসম্যাচ হচ্ছে। কোডে যেই কি ধরনের এরর গুলা, বা আপনি কোয়েরি লিখতে গেলে যেই ধরনের এরর গুলা হয়, ওইটার কারণে কিন্তু ট্রানজাকশন ফেল করতে পারে। সেগুলো সবগুলাকে আমরা সিস্টেম এরর বলতেছি। এই যে কোয়েরি লেখার যে একটা নিয়ম থাকে, হ্যাভিং এর সাথে অ্যাগ্রিগেট ফাংশন, ওয়্যার এর সাথে অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করা যায় না, এই সব কিছুই কিন্তু আপনার এই সিস্টেম এররের মধ্যে আসে। এটার রেসপন্সিবল কিন্তু আপনি নিজে। এটা কিন্তু কোনো এক্সটার্নাল ফ্যাক্টর রেসপন্সিবল না। আপনার কারণে এই জিনিসগুলো হবে, যে আপনি কোনো লজিক্যাল প্রোগ্রামিং এরর করছেন, যে আপনি কোনো কিছু ভুল বুঝছেন বা কোনো কিছু ভুল এক্সিকিউট করছেন, তাই আপনার ট্রানজাকশন ফেল করছে। এই ফার্স্ট এরটা কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টর হইতে পারে। হঠাৎ করে জ্যাম্প ক্র্যাশ করাও আপনার হাতে নেই, হঠাৎ করে কোনো জায়গায় বুতে কাজ না করাও আপনার হাতে নেই। বাট এই জিনিসটা এটা আপনার উপর। সো এই জিনিসগুলো আমরা নরমালি অ্যাভয়েডই করি। সো এই জিনিসটা অ্যাভয়েড করলে আমাদের নরমালি ট্রানজাকশন ফেল হবে না। বাট মনে রাখতে হবে যে কেন এটা হইতে পারে। সো এক্সাম্পল দিয়ে ডিসক্রাইব করে দিতে পারেন, যেভাবেই আপনারা বুঝাইতে পারেন আর কি। এরপর আসি হচ্ছে লোকাল এরর্স অর এক্সেপশন কন্ডিশনস ডিটেক্টেড বাই দ্য ট্রানজাকশন। এত বড় নাম তো আপনাদের জীবনে মনে থাকবে না, সো জাস্ট ভিতরের জিনিসটা মনে রাখবেন। সার্টেন কন্ডিশনস নেসেসিয়েট ক্যান্সেলেশন অফ দ্য ট্রানজাকশন। কিছু সময় আমাদের কিছু কন্ডিশনের উপর বেস করে ট্রানজাকশন ক্যান্সেল করা লাগে। যেমন আপনার ব্যাংক ব্যালেন্সে আছে 0, আপনি চেষ্টা করতেছেন 500 টাকা ট্রানজাক্ট করা, জীবনেও কিন্তু এটা অ্যালাউ করবে না। কারণ আপনি যেই টাকাটা ট্রানজাক্ট করার চেষ্টা করতেছেন সেই ব্যালেন্সটা তো আপনার নাই, আপনার ব্যালেন্স হচ্ছে 0, সো আপনাকে কখনোই অ্যালাউ করবে না। বা ধরেন আপনি হচ্ছে কানেক্টে এমন কোন স্টুডেন্টকে খোঁজার চেষ্টা করতেছেন যেই স্টুডেন্ট ধরেন অনেক আগে গ্রাজুয়েট করে গেছে, তার কানেক্টে ডেটাবেজে কোনো নাই, মানে তার ডেটা নাই, বা সে হচ্ছে ধরেন ইউনিভার্সিটি ট্রান্সফার করে অন্য কোনো জায়গায় চলে গেছে, তার মানে কি ব্র্যাকেট ডেটাবেজে তার ডেটা নাই। সো এই যে এগুলো আমাকে খুঁজতে অ্যালাউ করবে না। সো ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে এটাই, যে ডেটা ফর ট্রানজাকশন মে নট বি ফাউন্ড। কারণ কি ওই মানুষটা তো এক্সিস্টই করে না, সো তার ডেটা তো আমি পাবোই না। তারপরে যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সেরটাও দিয়ে দিছি, যে 500 টাকা আপনারা ট্রানজাক্ট করার চেষ্টা করতেছেন বাট আপনার ব্যালেন্স আছে 0, সো জীবনেও এই ট্রানজাকশন আপনাকে অ্যালাউ করবে না। সো এটাও কিন্তু আমাদের হয়, রাইট? এই কন্ডিশন গুলো আমরা সেট করে দিই, যে ব্যালেন্স মাস্ট বি গ্রেটার দেন 0, বা ব্যালেন্স মাস্ট বি গ্রেটার দেন 500, বা স্টুডেন্ট আইডি ম্যাচ করলেই ডেটা দেখাবে, নাইলে ডেটা নট ফাউন্ড দেখাবে। সো এই জিনিসগুলো আমরা সেট করে দিই। সো এটা আপনি এক্সাম্পল দিয়েও ডিসক্রাইব করলে হবে, এটার জন্য এত বিশাল নাম আপনার মনে রাখা লাগবে না। লাস্টে আসি concurrency control enforcement. So concurrency control method may decide to abort the transaction to be restarted later because it violates serializability or because several transactions are in a state of deadlock. এই জিনিসটা এখন বুঝবেন না, বাট লাস্টের জিনিসের কিওয়ার্ডটা আমি আগেও বলছি। Several transactions are in a state of deadlock.
ডেডলক কিভাবে হতে পারে বা কনকারেন্সি কন্ট্রোল এনফোর্সমেন্টে কখন অ্যাবর্ট করতে বলতে পারে, একটা সিম্পল প্রিন্টারের এক্সাম্পল দিই। ধরেন আমি প্রিন্ট দিছি হচ্ছে 80 কপি, আপনি প্রিন্ট দিছেন, আমার ধরেন প্রিন্টের প্রসেস হচ্ছে 1, আপনি প্রিন্ট দিছেন 20 কপি, আরেকজন প্রিন্ট দিছে 30 কপি। আমার 80 কপি প্রিন্ট না হওয়া পর্যন্ত কিন্তু আপনার 20 কপি প্রিন্ট হবে না, আপনার 20 কপি প্রিন্ট না হওয়া পর্যন্ত কিন্তু আরেকজনের 30 কপি প্রিন্ট হবে না। তার মানে আমার উপর আপনি ডিপেন্ডেন্ট, আপনার উপর আরেকজন ডিপেন্ডেন্ট। সো ধরেন 80 কপি আমার প্রিন্ট হচ্ছে না, ধরেন প্রিন্টার ক্র্যাশ করছে বা 40 কপি হওয়ার পরে স্টাক হয়ে গেছে প্রিন্টার, তার মানে কি আমার প্রসেসটাই হচ্ছে হল্ট হয়ে গেছে, আমার কারণে আপনি হল্ট হয়ে গেলেন, আপনার কারণে আরেকজন হল্ট হয়ে গেল। তো আমরা কি একটা ডেডলকে পড়ে গেছি, মানে আগাচ্ছে না। ঠিক আছে, জ্যামে পড়লে যেটা হয় বা লিফটের সিরিয়ালে যেটা হয় যে সামনের মানুষ না গেলে আমি পিছন থেকে আগাইতে পারবো না, আমার কারণে আরেকজন আগাইতে পারবে না। সো এরকম ডেডলক স্টেটটাকে আমি অ্যাভয়েড করার জন্য কি করতে পারি, আমার প্রসেসটা টার্মিনেট করে দিলাম। ধরেন আমার কোনো প্রবলেম, আমার 80 কপি আমি টার্মিনেট করে দিলাম, তাইলে কি আপনি ফ্রি হয়ে গেলেন। সো আপনার 20 কপি আপনি প্রিন্ট দিয়ে দিলেন, আপনি 20 কপি প্রিন্ট দিলে কি প্রসেস 3 হচ্ছে ফ্রি হয়ে গেল। সো সেও 30 কপি প্রিন্ট দিয়ে দিল। কনকারেন্সি কন্ট্রোল এনফোর্সমেন্ট এটাই করে যে কোনো ট্রানজাকশন যদি অ্যাবর্ট করলে বাকি জিনিসগুলা ফ্রি হয়ে যায় বা বাকি প্রসেসগুলা ফ্রি হয়ে যায়, তাহলে আমি সেই কাজটাই করব। যেমন আমার প্রসেসটা অ্যাবর্ট করে দিলে আপনি আর আরেকজন ফ্রি হয়ে যাচ্ছেন, সো আমার প্রসেসটা আপনি অ্যাবর্ট করে দিবেন। সো এই জিনিসটাই আপনারা আবার পড়বেন হচ্ছে, যদি ওএস এর কোর্স না করে থাকেন ওএস এ যেয়ে দেখবেন এই জিনিসটার উপর একটা চ্যাপ্টারই আছে। সো ওইখানে আরো ডিটেলস এ দেখবেন, এখানে জাস্ট এতটুক জিনিস জানলেই হবে। আচ্ছা, আমাদের মেইন 4টা জিনিস হচ্ছে জানা হয়ে গেছে, এর পাশাপাশি আরো 2টা জিনিস আছে, এই 2টা জিনিস খুবই ট্রিভিয়াল। একটা হচ্ছে ডিস্ক ফেইলার। সো ডিস্ক ফেইলার হইলে হচ্ছে আপনার হার্ড ডিস্ক ধরেন ফেল করছে, হার্ড ডিস্ক ফেল করা মানে কি রিড অপারেশনও করতে পারবেন না, রাইট অপারেশনও করতে পারবেন না, তার মানে ডিবি থেকে কিছু পড়তেও পারবেন না রিট্রিভ করে, ডিবি তে কিছু ইনসার্টও করতে পারবেন না, ডিবি তে কিছু আপডেটও করতে পারবেন না, ডিবি তে কিছু ডিলিটও করতে পারবেন না। সো ডিস্ক ফেইলার হচ্ছে বেসিক্যালি ডিবির সমস্যা, যে হার্ড ডিস্ক ক্র্যাশ করছে, না কোনো কোয়েরি ওখান থেকে রিট্রিভ করে আমাকে কিছু দেখাচ্ছে, না আমি কোয়েরি বা না আমি ডেটাবেজে কোনো চেঞ্জ করতে পারতেছি, তার মানে আমার ডিবিটাই আর ফাংশনাল নাই। সো এটা হচ্ছে আমার ডিস্ক ফেলার, ডিবি আমি আর অ্যাক্সেস করতে পারতেছি না। আর হচ্ছে ফিজিক্যাল প্রবলেম এন্ড ক্যাটাস্ট্রফস, এটা তো সবচেয়ে আনফরচুনেটলি, ধরেন আপনার হচ্ছে ডিভাইস চুরি হয়ে গেছে বা ডিভাইসে হচ্ছে আপনার ফায়ার, মানে যে কোনো কারণে চুরি হতে পারে, কেউ স্যাবোটেজ করছে, কেউ ধরেন আপনার ডিবি ধরে ঠাস করে ডিলিট করে দিছে, ড্রপ ডেটাবেস দিয়ে দিছে, তার মানে কি আপনি সব হারায় ফেলছেন। বা হচ্ছে আপনার ধরেন ডিভাইসই চুরি করে ফেলছে, আপনার ল্যাপটপই চুরি করে ফেলছে, তার মানে ডেটাবেস তো গেল, আপনার সবকিছুই গেল। সো এটা তো খুবই কমন প্রবলেম, এটা আসলে ডিসকাস করার কিছু নাই, এটা যে কোনো কারণেই হইতে পারে। সো এটা নামটা জাস্ট মনে রাখেন যে ফিজিক্যাল প্রবলেম অথবা ক্যাটাস্ট্রফ। আচ্ছা, রিকভারি কেন দরকার, এইটা নিয়ে কোনো কোশ্চেন আছে যারা আছেন ক্লাসে? ইয়েস নো একটু রেসপন্ড করেন। আর আমাদের জাস্ট হচ্ছে বাকি আছে 2টা স্লাইড, এই 2টা স্লাইড পড়লেই শেষ। এখানে আমি সবকিছু ডিসকাস করব না, বিকজ সবকিছু দরকার নেই। মেইন আমাদের ডিসকাশনটা ডান, জাস্ট লাস্টের 2টা স্লাইড আমাদের বাকি আছে। কোনো কোয়েশ্চেন এখান থেকে যারা আছেন? নো ম্যাম। আচ্ছা, সো আমি লাস্টের দিকে চলে যাই। লাস্টের জিনিসগুলো আপনারা জানেন, বাট এখন হচ্ছে ফ্লো চার্ট আকারে দেখবেন আর কি। এটাও আমি যখন একদম ট্রানজাকশন আপনাদেরকে পড়াইছি, আজকে যখন আপনাদেরকে অ্যাসিড প্রপার্টি পড়াইলাম, তারপরে এই যে আপডেট প্রবলেম গুলা পড়াইলাম, ওই সময় ওই জিনিসগুলা জাস্ট ডিসকাস করছি, বাট এত ফ্লো চার্ট আকারে আর কি দেখেন নাই, ওইটাই এখন জাস্ট দেখবেন। সো বিগিন ট্রানজাকশন হচ্ছে বেসিক্যালি কমান্ড দেওয়া, যে ট্রানজাকশনটা শুরু করো। এটা আমরা কখনোই কমান্ড লাইন ইন্টারফেসে লিখি না, কোয়েরি বুঝে নাই, আমরা যখন দ্য মোমেন্ট উই লগ ইন পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড দিয়ে আমার যখন হচ্ছে মারিয়াডিবি আসে, আমি ডেটাবেস সিলেক্ট করি, ওখান থেকে আমার ট্রানজাকশনটা শুরু হচ্ছে। সো এটা কোনো ম্যান্ডেটরি কিছু না, বাট জাস্ট ফ্লো চার্টে বোঝানোর জন্য দেওয়া হয়েছে যে ট্রানজাকশনটা শুরু করো। ট্রানজাকশন শুরু করার পরে 2 ধরনের অপারেশন করা যায়, রিড অর রাইট। ইদার আপনি সিলেক্ট করে কিছু দেখাইলেন, অথবা আপনি ইনসার্ট করলেন, আপডেট করলেন, ডিলিট করলেন, যে কোনো একটা কিছু করলেন। সো রিড করতে পারেন, রাইট করতে পারেন। সো রিড রাইট করাকে বলে হচ্ছে অ্যাক্টিভ স্টেট, তার মানে আপনি অ্যাক্টিভলি কোনো অপারেশন করতেছেন। এখন ধরেন
রিড রাইট করতে গিয়ে কোনো প্রবলেম, এই যে হয় না আমরা এসকিউএল কোয়েরি লিখি, সিলেক্ট কোয়েরি ভুলভাল লিখছি, সিলেক্ট কোয়েরি কাজ করতেছে না, ইনসার্ট করতে গেছি টেবিলে কোনো একটা এসকিউএল এক্সেপশন এরর দিছে, আপডেট করতে গেছি টেবিলের নাম, কোয়েরি কাজ করতেছে না। সো আমার কি রিড রাইটেই সমস্যা, তাইলে কি হয়, কোয়েরি কিন্তু কোনো আউটপুট দেয় না, কোয়েরি আপনাকে কি দেয়, এরর দেয়। তার মানে আপনার হচ্ছে যেই কোয়েরিটা আপনি এক্সিকিউট করার চেষ্টা করতেছিলেন সেটা ফেল করছে। সো ফেল করা মানে অ্যাবর্ট করে দিছে, তার মানে আপনার এসকিউএল কোয়েরিটা অ্যাবর্ট করে দেওয়া হয়েছে। এটা থেকে কোনো ফ্রুটফুল আউটকাম যেহেতু আসবে না, সো আমি কোয়েরিটা টার্মিনেট করে দিচ্ছি বা অ্যাবর্ট করে দিচ্ছি। অ্যাবর্ট করে দেওয়া মানে কি, ফেইলড। এই যে আপনি সিলেক্ট কোয়েরি লিখলেন, কিন্তু সিলেক্ট কোয়েরি লেখার পরে কিছুই আসলো না, ধরেন কোয়েরিটাই কাজ করে নাই, তার মানে কি অ্যাবর্ট হয়ে গেছে কোয়েরিটা, রিডে সমস্যা হয়েছে। সো ফেইলড মানে আমার ট্রানজাকশন ফেইলড। ট্রানজাকশন ফেইল হইলে কি আমরা টার্মিনেট করে দেই। সো আমার ট্রানজাকশন যদি ফেইল হয় তাহলে আমি কি একদম টার্মিনেট করে বের হয়ে যাই। আপনারা অনেক সময় করেন না, কোয়েরি ফেইল হইলে হচ্ছে লগ আউট করে আবার লগ ইন করে কাজ করেন, বা ওই কোয়েরিটা হচ্ছে এরকম কোলন দিয়ে এক্সিকিউট করে আবার নতুন কোয়েরি লেখা শুরু করেন। এই কাজটাই হচ্ছে যে ফেইল যেহেতু করছে একদম কোয়েরি টার্মিনেট করে দিছি আমি। সো এটা হচ্ছে ওয়ার্স্ট কেসটা, যে রিড রাইট থেকে সমস্যা হয়েছে। এরপর কি হতে পারে, এরপর আরেকটা ফ্লো চার্ট হতে পারে, এটা মুছে দিই। আরেকটা ফ্লো চার্ট হতে পারে যে আপনার কোয়েরিটা ধরেন রিড রাইট হয়েছে প্রপারলি, রিড রাইট হওয়ার পরে ট্রানজাকশনটা এন্ড করলেন, তার মানে রিড রাইট হয়ে ধরেন সিলেক্ট হয়ে কোনো একটা কোয়েরির আউটপুট আসলো, পার্শিয়ালি কমিট করলেন। কেন ডিরেক্টলি কমিট করলেন না, কারণ হচ্ছে আপনার একটু সন্দেহ হইলো যে আমি হচ্ছে একটু দেখি যে আমার যে বাকি কন্ডিশন গুলা ছিল ওগুলা ঠিক মতো হয়েছে নাকি না। আমরা কিন্তু এই ক্রস চেকটা করি ডিবিতে, যখন কোনো কিছু আপনারা লার্জ স্কেলে কমিট করতে যাবেন আপনারা এই ক্রস চেকটা করবেন। আপনারা ডিরেক্টলি কমিট করে দিবেন না, আপনারা দেখবেন যে আপনার ফিচারের সাথে কি আবার অন্য কেউ টাইড, বা আপনার এইটা যে আউটপুট আসলো আদৌ কি ঠিক আছে নাকি, একটা ক্রস চেক করতেছেন। ক্রস চেক করার সময় আমরা পার্শিয়ালি কমিট করি, তার মানে ধরেন আমার ট্রানজাকশন যদি 1 2 3 4 5 6 হয়ে থাকে, আমি 3 পর্যন্ত এসে একটু ক্রস চেক করা শুরু করি বিফোর ফুললি কমিটিং। 1 2 3 ধরেন প্রপারলি এক্সিকিউট হইলো, এরপর 4 5 6ও প্রপারলি এক্সিকিউট হইলো, আপনি পুরা ডিবিতে জিনিসটাকে কমিট করলেন। তার মানে আপনার এই কমিট করে হচ্ছে আপনার ট্রানজাকশনে এন্ড করলেন। এরপর আপনি করবেন টার্মিনেট। দুইটা জিনিস মনে রাখবেন, ট্রানজাকশন শুরু হয় অ্যাক্টিভ স্টেট থেকে, ট্রানজাকশন এন্ড হয় টার্মিনেটেড এ। তার মানে আমার একটা কোয়েরি কমিট হয়ে যাওয়ার পরে বা একটা লাইন অফ ইনস্ট্রাকশনস কমিট হয়ে যাওয়ার পরে আমি কোয়েরিটাকে টার্মিনেট করে দেই বা এন্ড করে দেই। শুরু যদি থাকে তাহলে শেষও তার থাকবে। সো বিগিনিং হচ্ছে অ্যাক্টিভ আর টার্মিনেটেড হচ্ছে এন্ড। এটা হচ্ছে ধরেন 1 2 3 করার পর আপনি ক্রস চেক করলেন, ঠিক আছে, 4 5 6ও এক্সিকিউট হইলো, ঠিক আছে, ফুললি কমিটেড হইলো, তার মানে কমপ্লিট ট্রানজাকশন হইলো। ট্রানজাকশন হওয়ার পর আপনি কোয়েরিটাকে এন্ড করে দিলেন। এখন এরপর কি হইতে পারে, ধরেন আপনি এই জায়গায় 1 2 3 এক্সিকিউট করার পরে আপনার চোখে পড়লো, আচ্ছা আমি তো 2 নাম্বার লাইনে ভেজাল করে আসছি। তো এখন তো আপনার ধরেন যে পার্শিয়ালি কমিট করা ডান, বাট ফুললি তো কমিট করেন নাই, সো কোনো প্রবলেম নেই। আপনি কি করবেন, আপনি তো আবার চাবেন আচ্ছা 1 নাম্বার স্টেপ থেকে আবার শুরু করি। সো আপনি কি করবেন, পার্শিয়ালি কমিট স্টেপ থেকে অ্যাবর্ট করে দিবেন, তার মানে এই স্টেপের পরেই অ্যাবর্ট করে দিবেন। অ্যাবর্ট করে দিলে কোথায় যাবে, 1 নাম্বার স্টেপে চলে যাবে। তার মানে কি ট্রানজাকশনটা কিন্তু ফেইল হইলো, কোনো চেঞ্জেস কিন্তু সেভড হইলো না। সো এরপর কি আপনি টার্মিনেট করে দিবেন। সো পার্শিয়ালি কমিটেড হচ্ছে একটা ক্রস চেকার পয়েন্ট। আপনি তো ট্রানজাকশনের মাঝখানেও ভুল করে আসতে পারেন, কোনো অপারেশন ভুল করছেন, কোনো কিছু রাইট করতে ভুল করছেন, অনেক কিছুই হতে পারে, বাট আপনি চান না এই ভুলের কারণে আপনার কোনো চেঞ্জেস সেভড হয়ে যায়। সো আপনি কি চাবেন, একদম ইনিশিয়াল স্টেজে চলে যেতে চাবেন। সো আপনি কি করবেন, সেটার জন্য পার্শিয়ালি কমিটেড স্টেপ থেকে অ্যাবর্ট করবেন, তার মানে ট্রানজাকশনটা ফেল হলো, ট্রানজাকশন ফেল হলো, দিন শেষে টার্মিনেট হবে। দেখেন শুরু হয় অ্যাক্টিভ স্টেট থেকে, শেষ হয় টার্মিনেটেড এ। সেটা ফেল স্টেটে গেল তারপর টার্মিনেটেড এ যাবে, সেটা কমিটেড এ গেল তারপর টার্মিনেটেড যাবে। এটা একটু ঠিক মতো মনে রাখেন যে বিগিনের সময় অ্যাক্টিভ স্টেট থেকে শুরু হয়, এন্ডের সময় টার্মিনেটেড এ যায়। এই ফ্লো চার্টটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? সো আপনাদেরকে ফ্লো চার্ট ড্র করতে দিবে না, আপনাদেরকে স্টেট গুলো আস্ক করতে পারে যে অ্যাক্টিভ স্টেটে কি হয়, টার্মিনেটেড স্টেপে কি হয়, পার্শিয়ালি কমিটেড এর পরে যদি কমিট না করি তাহলে কোথায় যাব, তাহলে আপনি অ্যাবর্ট করে এটা ফেল করে টার্মিনেট করে দিবেন।
কোনো কোয়েশ্চেন এখান থেকে? আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে এখানে এই জিনিসগুলাই বলা, ঠিক আছে? আমি যা যা বলছি এখন এগুলাই জাস্ট ওয়ার্ডস এ বলা, কোনো এক্সট্রা ওয়ার্ডিং বা কিছু নাই, জাস্ট হচ্ছে একটু ডিটেলস এ বলা আছে। সো আমরা জানি যে হচ্ছে এই যে 1 নাম্বার স্টেপে যে চলে যায়, এটা কি হচ্ছে? বেসিক্যালি রোল ব্যাক হচ্ছে। ওই জিনিসটাই দেখবেন পরে লেখা আছে। পুরাপুরি যদি হইতো 1 থেকে 6 দ্যাট উড বি কমিট, আর পুরাপুরি যদি না হয় তাহলে কি ফার্স্ট স্টেপে চলে যাবে রোল ব্যাক। যে কোনো কিছুই হইতে পারে। এনি কোয়েশ্চেনস আপনাদের? একদম লাস্ট টপিকে চলে আসছি আমরা। আচ্ছা, আপনারা এরকম বোবা হয়ে গেছেন কেন হঠাৎ করে জানি না। একটু রেসপন্ড করেন, নাহলে মনে হচ্ছে আমি একা একা কথা বলতেছি। আচ্ছা, ট্রানজাকশন ইন এসকিউএল এ যাই। এটা হচ্ছে লাস্ট জিনিস, এখান থেকে সব জানাও লাগবে না। কেউ কি কোয়েশ্চেন করছেন বা কিছু বলছেন? আই হার্ড আ ভয়েস, বাট আমি হচ্ছে খুব একটা করতে পারিনি। আচ্ছা, কোয়েশ্চেন থাকলে আমি একটু পজ করি। কোশ্চেন নেই। আচ্ছা আচ্ছা, ওকে। একটু রেসপন্ড করেন, তাহলে হচ্ছে আমি না একটু অ্যাসুরেন্স পাই যে আপনারা আছেন, নাহলে মনে হয় লিটারালি আমি অনলাইন ক্লাসে একা একা কথা বলতেছি। আচ্ছা, ট্রানজাকশন জি ম্যাম। ওকে, ট্রানজাকশন ইন এসকিউএল এ আসি, ঠিক আছে? এটাও আপনারা করেন, জাস্ট নামগুলা জানেন না আর কি। এখানে আসলে আজকে যে চ্যাপ্টারটা পড়ছেন এই কাজগুলো আপনারা বাই ইন্টুইশন করেনি, জাস্ট ইউ গাইস ডিডন্ট নো দ্য নেমস আর কি, এটাই। আজকে নামগুলা জানছেন, বাট এই কাজগুলো আপনারা যখন প্রজেক্ট করছেন, প্রজেক্ট তো আপনাদের অলরেডি ডান, সো প্রজেক্ট করার সময় এগুলা ফলো করছেনই আর কি। জাস্ট এগুলা জানতেন না যে এগুলা ফলো করে আপনি প্রজেক্টটা করতেছেন। সো লার্জ যখন হচ্ছে ধরেন কোনো ডেভ টিম জয়েন দিবেন বা কিউএ টেস্টিং এও জয়েন দিতে পারেন, যে কোনো কিছুই করতে পারেন ইসে জব ফিল্ডে, তখন যে দেখবেন যে এই প্রপার্টি গুলা কাজে দেয়, প্লাস অ্যাসিড প্রপার্টিজ খুবই কমন ইন্টারভিউ কোয়েশ্চেন, মানে এমন কোনো জায়গা নাই একাডেমিয়া ওর ইন্ডাস্ট্রি যেখানে জিজ্ঞেস করে না এই জিনিসটা। সো অ্যাসিড প্রপার্টিজ আসলে লং রানেও আপনাদের লাগবে। মাঝে জিনিসগুলো ভুলে গেলেও রিকভারি নিডেড কেন এগুলো ভুলে গেলেও অ্যাসিড প্রপার্টিজটা ভুলেন না, বিকজ এটা আসলে জাস্ট কোর্সের জন্য না, এটা লং রানেও আপনাদের লাগবে, মানে এখান থেকে অনেক কোয়েশ্চেন হয় আর কি। এখানে তো আপনারা খুব ইন ডিটেলস দেখতেছেন না, খুব জেনারিক জিনিস দেখতেছেন, বাট আরো ইন ডিটেলস আসলে আমাদের পড়ানোর মতো টাইম নেই। দেখেন অলরেডি 9:37 বেজে গেছে। সো কোর্সের জন্য যতটুকু আসলে পড়ানো যায় অতটুকুই দেখায় দিছি আমি। আদার্স নলেজ লাগলে আসলে এটা যখন জবের জন্য প্রেপ নেবেন তখন পড়তে হবে আর কি। আচ্ছা, ট্রানজাকশন ইন এসকিউএল এ আসি। আ সিঙ্গেল এসকিউএল স্টেটমেন্ট ইজ অলওয়েজ কনসিডার্ড টু বি অ্যাটমিক। তার মানে হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট হিসাবে সে অপারেট করবে। 1 2 3 যদি স্টেপ থাকে মাঝে, তাহলে তারা ডিভিজিবল হবে না, মানে তারা পুরাপুরি হচ্ছে এক্সিকিউট হবে। একটা সিঙ্গেল অ্যাটমিক মানে হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট হিসাবে সে এক্সিকিউট হবে, মাঝে যেই কয়টা স্টেপই থাকুক না কেন। either the statement completes execution without error or it fails and leaves the database unchanged। এটা আমরা অলরেডি জানি যে ইদার আমার হচ্ছে ট্রানজাকশনটা পুরোপুরি হচ্ছে উইদাউট এরর কমপ্লিট হবে, আর না হইলে আমরা রোল ব্যাক করে ফেলি, তার মানে ডেটাবেসটা আনচেঞ্জ থাকে। এই জিনিসগুলো আমরা জানি। এসকিউএল কোয়েরি যখন লিখি এটাও আপনারা জানেন যে এসকিউএল কোয়েরি লেখার সময় আমরা কখনো বিগিন ট্রানজাকশন স্টেটমেন্টটা এক্সপ্লিসিটলি বলি না, যে আমরা কিন্তু এরকম বলি না যে ট্রানজাকশন শুরু করো। এটা জাস্ট আমরা বুঝে নেই যে ট্রানজাকশনটা ওখান থেকে শুরু হচ্ছে। So transaction initiation is done implicitly when particular SQL statements are encountered। ধরেন আপনি create database দিছেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট কোয়েরি। ধরেন create দিছেন ডিবি, তার মানে আপনার এই যে বিগিন ট্রানজাকশন কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে, কারণ দিস ইজ ইওর ফার্স্ট কোয়েরি যেটা আপনার ডেটাবেস এনকাউন্টার করছে। সো এখান থেকে ট্রানজাকশনটা শুরু হচ্ছে। এভরি ট্রানজাকশন মাস্ট হ্যাভ এন এক্সপ্লিসিট এন্ড স্টেটমেন্ট। এটা আপনাদের কাছে ইনটুইটিভ লাগে না, কারণ আপনারা কমিট করেন না বা আপনারা রিড রাইট অপারেশন লেখেন না, আপনারা হচ্ছে কোয়েরি গুলা লিখে যান, তারা কিন্তু অটো কমিট হয়ে যায়। সো আপনি সিএলআই তে যাই লেখেন না কেন, কমান্ড লাইন ইন্টারফেসে যাই লেখেন না কেন, এসকিউএল কোয়েরি গুলা তারা কিন্তু কমিট হয়ে যাচ্ছে। গিট যদি ইউজ করেন, গিটে কিন্তু হচ্ছে আপনাদের এই কমিট করা লাগে। সো এই এক্সপ্লিসিট এন্ড স্টেটমেন্টটা মানে হচ্ছে যে আপনি এই যে কমিট যে করবেন, চেঞ্জেস যে সেভ করবেন, এটা একটা অ্যাসিওর করা লাগবে। সো লার্জ স্কেলে আপনাকে এই জিনিসটা অ্যাসিওর করা লাগবে যে কমিট লিখলেই চেঞ্জেস সেভড হবে, কমিট না লিখলে কোনো চেঞ্জেস সেভড হবে না। 100 লাইনের কোয়েরি লিখছেন, কমিট লেখেন নেই, কোনো চেঞ্জেস সেভড হবে না। সো ট্রানজাকশন যদি প্রপারলি হয় তাহলে কমিট হবে, আর ট্রানজাকশন যদি না হয় তাহলে হচ্ছে মানে পার্শিয়াল ট্রানজাকশন যদি হয় ফেইল করে তাহলে হচ্ছে রোল ব্যাক হয়, এটাও আপনারা জানেন। সো ইদার কমিট হবে অথবা রোল ব্যাক হবে।
রোল ব্যাকও অটো হয়। আপনার কোয়েরি যখন কাজ করে না, কোয়েরি না কাজ করে যখন হচ্ছে আপনাকে কোনো এরর শো করে, ওটা কিন্তু রোল ব্যাকই হচ্ছে। তার মানে কমান্ড লাইন ইন্টারফেসে বোথ কমিট আর রোল ব্যাক কিন্তু কনকারেন্টলি হয়। আপনাকে বলা লাগে না, বাট লার্জ স্কেল ডেটাবেজে এই জিনিসটা বলা লাগে। সো এই কারণেই মাস্ট হ্যাভ লেখা, যে বলতেই হবে। So in almost all database systems, by default, every SQL statement also commits implicitly, যেটা আমি বললাম যে by default আপনার এই কমান্ড লাইন ইন্টারফেসে কমিটটা হয়ে যায় বা রোল ব্যাকটা হয়ে যায়, ঠিক আছে? সো এটা যখন লার্জ স্কেলে কাজ করবেন তখন আপনাকে কমিট রোল ব্যাক লিখতে হবে। এখন আসি মেইন জিনিসটাতে, যেটা আমাদের 5 মিনিটসের ডিসকাশন বাকি আছে, সেটা হচ্ছে আইসোলেশন লেভেল। সো ডেটাবেজের মধ্যে আপনি এই জিনিসগুলা সেট করে দিতে পারেন। ইদার সে কোয়েরি গুলা সিরিয়ালাইজেবল হবে, অথবা রিপিটেবল রিড হবে, অথবা রিড কমিটেড হবে, অথবা রিড আনকমিটেড হবে। তার মানে এই জিনিসগুলো আমরা যদিও যেই ডেটাবেজ নিয়ে কাজ করি এটা সেট করি না, বাট আপনি বলে দিতে পারেন যে আপনার কোয়েরি গুলা সিরিয়ালাইজেবল হবে, আপনার কোয়েরি গুলা রিড কমিটেড হবে, আপনার কোয়েরি গুলা রিড আনকমিটেড হবে, আপনার কোয়েরি গুলা রিপিটেবল রিড হবে। এটা আপনি সেট করে দিতে পারেন, ঠিক আছে? সো এটা আবার চেঞ্জও আপনি হচ্ছে মানে বলে দিতে পারেন যে শুরুতেই, ট্রানজাকশনের শুরুতেই বলে দিলেন যে আমার এগুলা রিড কমিটেড হবে, আমার যে কোয়েরি গুলো আছে সেগুলো রিড কমিটেড হবে। কাইন্ড অফ সিমিলার টু অন ডিলেট ক্যাসকেড, অন আপডেট ক্যাসকেড, এটা যেমন আপনি সেট করে দেন, এইরকম হচ্ছে আপনার কোয়েরির আগে এটা সেট করে দেওয়া যায়। সো এইটার ডেফিনেশন গুলা দেখলে আপনারা দেখবেন যে আইসোলেশন লেভেলটা বুঝতে ক্লিয়ার লাগতেছে। সো আইসোলেশন লেভেল 4 টাইপের, 4টা টাইপই মনে রাখতে হবে: সিরিয়ালাইজেবল, রিপিটেবল রিড, রিড কমিটেড, রিড আনকমিটেড। আমি একদম সহজগুলা দিয়ে আপনাদেরকে বুঝাই। রিড কমিটেড মানে হচ্ছে অনলি কমিটেড রেকর্ডস ক্যান বি রিড। তার মানে আপনি যদি ডেটাবেজে লিখে দেন যে আমি যেখানে যেখানে কমিট লিখবো ওইগুলাই খালি রিড করবে, কোন জায়গায় যদি আমি কমিট না লিখি বা আমার ডেটাবেজে যদি কমিট না লিখি তাহলে ওগুলা রিড করবেন না। সো আপনার এখানে আপনি সেট করে দিতে পারেন যে যেই কোয়েরি গুলো আমি কমিট করতেছি ওগুলাই খালি পড়তে পারবেন বা ওগুলাই সিলেক্ট কোয়েরি দিয়ে আমাকে দেখাবেন, আর বাকিগুলো আমাকে দেখাবেন না। রিড আনকমিটেড কি? রিড আনকমিটেড হচ্ছে এটা একটু ফ্লেক্সিবল। এখানে আপনি যদি কমিট কোয়েরিটা নাও দেন স্টিল সে ওই বাকি কোয়েরি গুলা পড়তে পারবে। তার মানে রিড আনকমিটেডে সে কমিটেড কোয়েরি গুলা তো পড়তে পারবেই, তার পাশাপাশি ধরেন আপনি কমিট ওয়ার্ডটা লেখেন নাই, বাট আপনি একটা লাইন অফ কোয়েরিজ লিখে গেছেন, তার মানে কি তারা আনকমিটেড, সেগুলোও পড়তে পারবে। সো ইট ইজ মোর ফ্লেক্সিবল দেন রিড কমিটেড। যে যেগুলা সেভ করছেন তাও তো পড়তে পারবে, যেগুলা সেভ করেন নাই তাও পড়তে পারবেন। তার মানে দিন শেষে কিন্তু এটা আপনি সেট করে দিচ্ছেন। সো আপনি সেট করে দিলে আপনার উপর পুরো কন্ট্রোল আছে। তার মানে আপনি কমিট না করলেই যে কোয়েরি হারায় যেতেছে এটা কিন্তু নট ট্রু। আপনি যদি রিড আনকমিটেড দিয়ে দেন তাহলে আনকমিটেড কোয়েরি গুলাও কিন্তু পড়ার চান্সেস আছে। এখন আসি হচ্ছে ফার্স্ট দুইটাতে। ফার্স্টটা হচ্ছে ডিফল্ট ও স্ট্রিক্টেস্ট লেভেল। তার মানে হচ্ছে আপনার যে কোয়েরি লেখেন, আপনারা যে কমান্ড লাইন ইন্টারফেসে যে কোয়েরি লেখেন বা আপনারা এই যে প্রজেক্টের জন্য যে প্রজেক্ট ফাইলে যে কোয়েরি গুলা লিখতেছেন বা ডিবিতে যে চেঞ্জেস গুলা করতেছেন, এটা হচ্ছে সিরিয়ালাইজেবল থাকে। সিরিয়ালাইজেবল মানে হচ্ছে সিরিয়াল মেনটেন করে কাজ করা। ধরেন 3টা টাস্ক আছে, টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3। সিরিয়ালাইজেবল মানে হচ্ছে টাস্ক 1 কমপ্লিট হওয়ার পরে টাস্ক 2 তে যাবে, টাস্ক 2 কমপ্লিট হওয়ার পরে টাস্ক 3 তে যাবে। এমন হবে না যে টাস্ক 1 হইতেছে আবার টাস্ক 2 হইতেছে আবার টাস্ক 3 হইতেছে, এরকম না। টাস্ক 1 হবে, শেষ হবে, টাস্ক 2 তে যাবে, টাস্ক 2 শেষ হবে, টাস্ক 3 তে আসবে। এটাই কিন্তু আমরা করি। আমরা কিভাবে কোয়েরি গুলা লিখি, ফার্স্টে ধরেন টেবিলের ক্রিয়েশন লিখছি, তার মানে টেবিল ক্রিয়েট হইলো। এরপর কি করি? টেবিল ক্রিয়েট হওয়ার পরই তো টেবিলে ইনসার্ট করি, এর আগেই তো ইনসার্ট করা শুরু করি না। এরপর আমরা কি টেবিলে ইনসার্ট হলো ওইটার উপরই তো সিলেক্ট কোয়েরি ইউজ করি, যে আমার যে টেবিলে ভ্যালুগুলো ইনসার্ট হলো এখন আমি দেখতে চাই সিলেক্ট কোয়েরি দিয়ে। তার মানে আপনি কি করতেছেন? টেবিল ক্রিয়েট করতেছেন, টাস্ক 1 কমপ্লিট করলেন, এরপর আপনি গেলেন টাস্ক 2 তে ইনসার্ট করলেন, এরপর আপনি দেখলেন আপনার ভ্যালুগুলো প্রপারলি ইনসার্ট হয়েছে নাকি, তার মানে টাস্ক 3 তে গেলেন। একটা সিরিয়াল মেইনটেইন হলো, একটা অর্ডার মেইনটেইন হলো। হঠাৎ করে এমন হয় নাই যে ক্রিয়েট আর সিলেক্ট একসাথে কাজ করা শুরু করছে। সো সিরিয়ালাইজেবল হচ্ছে বাই ডিফল্ট আপনার কোয়েরি গুলাতে ফলো হয়। এরপর আসে রিপিটেবল রিডে। রিপিটেবল রিডেও দেখেন কিছু কন্ডিশন আছে। সো অনলি কমিটেড রেকর্ডস টু বি রিড, তার মানে হচ্ছে ওই রিড কমিটেড এর মতো
যে শুধু আপনার হচ্ছে যেই ইগুলো আপনি কমিট করবেন, যে কোয়েরি গুলো আপনি কমিট করবেন ওগুলাই খালি সিলেক্ট কোয়েরি দিয়ে দেখতে পারবেন। রিপিটেড রিডস অফ সেম রেকর্ড মাস্ট রিটার্ন সেম ভ্যালু। এটার মানে হচ্ছে আপনি যা কমিট করছেন, ধরেন আপনি এর ভ্যালু 100 রাইট করছেন, আমি যদি এখন সিলেক্ট কোয়েরি দিয়ে দেখতে চাই, তার মানে রিড যদি করতে চাই আমাকে যাতে 100ই দেখায়, আমাকে যাতে আবার 110 না দেখায়, তার মানে এটার আউটপুট যাতে 100ই আসে। সো এটাই বলছে যে রিপিটেড রিডস অফ সেম রেকর্ড মাস্ট রিটার্ন সেম ভ্যালু। হাউএভার রিপিটেবল রিডে যেটা হয়, a transaction may not be serializable. It may find some records inserted by a transaction but not find others. এটাও আমি টাস্ক দিয়ে আপনাদেরকে ডেসক্রিপশনটা দিই। আচ্ছা, সো আমি যদি এখন আবার 3টা টাস্ক ড্র করি, এখন ধরেন তারা প্যারালালি হইতেছে, কারোর উপর কোনো ডিপেন্ডেন্সি নাই। ধরেন জিনিসটা হচ্ছে এরকম যে টাস্ক 1 এর সাথে টাস্ক 2 রিলেশন আছে, টাস্ক 2 এর সাথে টাস্ক 3 রিলেশন আছে। এখন ধরেন যে টাস্ক 3 তে যে আপনি কোনো কিছু একটা সাম করতেছেন, সো টাস্ক 1 এ ধরেন এর ভ্যালু আছে, টাস্ক 2 তে ধরেন বি এর ভ্যালু আছে, টাস্ক 3 তে যে আপনি a প্লাস বি করতেছেন সাপোজ। তার মানে টাস্ক 1 এ রিড এ করলেন, টাস্ক 2 তে রিড বি করলেন, টাস্ক 3 তে সাম বের করে এটাকে রাইট করে দিলেন। এখন ধরেন আপনি সাম করে ফেলছেন, সাম করার পর যেহেতু তারা কনকারেন্টলি হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও প্যারালালি হইতে পারে, সেম টাইমে হইতে পারে। আপনি সাম করার সময় আমার মনে হইলো যে এর ভ্যালু আমি যেটা দিছিলাম ওইটা ভুল হয়ে গেছে, ওইটা হচ্ছে 12 হবে। আগে ধরেন ছিল এর ভ্যালু 10, বির ভ্যালু ছিল 2 আর সাম ছিল হচ্ছে 12। সো আমার হঠাৎ করে মনে হইলো যে এর ভ্যালু তো 12 হবে, 10 হবে না, তার মানে কি এখানে 12 বসবে। সাম আসা উচিত ছিল 14, বাট সাম 14 আসবে না, কারণ কি টাস্ক 3 তে ধরেন মুভ করে গেছে, সে ফরওয়ার্ডই প্রগ্রেস করতে পারে। তার মানে টাস্ক 1 রিড করলো, টাস্ক 2 রিড করলো, টাস্ক 3 তে গেল, ব্যাক আর মুভ করতে পারবে না। সো এই যে 12 যে আপডেট করলেন, 12 এর আপডেট কিন্তু পাইলো না। সো এটাই বলছে যে it may find some records inserted by a transaction but not find others. তার মানে এই যে আমি যে ভ্যালুটা আপডেট করে ফেললাম এটাকে আর সে খুঁজে পেল না, সে কিন্তু আগের হচ্ছে ট্রানজাকশনের ভ্যালুটাই রেখে দিল। এটা কিছুটা হচ্ছে আপনার ওই যে আগে যে আমরা ওই কনকারেন্সি কন্ট্রোলের আন্ডারে যে 3 ধরনের আপডেট প্রবলেমের কথা পড়ে আসছিলাম ওটার সাথে একটু রিলেশন আছে এখানে। এই যে ধরেন যে লস্ট আপডেট প্রবলেম, যে এই যে ভ্যালুটা আপডেট করলাম, এই ভ্যালুটা হারাই গেল, গিয়ে পাইলাম না। সো এটা হচ্ছে রিপিটেবল রিডে। সো আমরা এই কারণেই খুব স্ট্রিক্ট থাকি। সো আমরা ডেটাবেজে সবসময় সিরিয়ালাইজেবলি রাখার চেষ্টা করি, এটা রাখলে আর কোনো আমাদের টেনশন নাই। তার মানে হচ্ছে এ রিড হইতো, এ তে যদি আপডেট আসতো তার মানে আবার প্রসেসটা রিপিট হইতো, আবার এ রিড হইতো, আবার বি রিড হইতো, আবার সাম হইতো। রিপিটেবল রিডে ওইটা হবে না, কারণ এ বি আর সাম তো আলাদা আলাদা করে কাজ করতেছে, তাদের মধ্যে কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নাই। এ রিড হইলো, বি রিড হইলো, তারপর টাস্ক 3 তে যে আপনার হচ্ছে আপডেট হওয়ার পর দেখলো এর ভ্যালু 12 হারাই গেল, তাকে আর পাইলো না। সো আমাদের ট্রানজাকশন এই পর্যন্তই, আর কিছু নাই আমাদের এখানে। সো কোনো কোয়েশ্চেন আছে আপনাদের যারা আছেন? ম্যাম তাহলে কি আমরা যখন লাইক এসকিউএল এ লিখি ওগুলা সবসময় সিরিয়ালাইজেবল রাইট, অবস্থায় আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন আপনি কমান্ড লাইন ইন্টারফেসে করেন বা হচ্ছে আপনি যদি কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করেন, যেমন পিএইচপি মাই অ্যাডমিন, এগুলা ইউজ করলে ওখানে আপনার হচ্ছে সবসময় সিরিয়ালাইজেবলই থাকে, কারণ আপনি তো হচ্ছে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে ওইভাবে কাজ করেন না। সো ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে হচ্ছে আপনার অলওয়েজ সিরিয়ালাইজেবলি সেট করা থাকে, এটা চেঞ্জ করা যায়। ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর যারা, তারা চাইলে হচ্ছে এই যে আপনার বাকি 3টা যে অপশন আছে, এই 3টা অপশন তারা চাইলে সেট করে দিতে পারে, যে খালি কমিটেড রিড গুলাই সেভ হবে, বা আনকমিটেড রিড গুলা সেভ হবে, বা রিপিটেবল রিড হবে। এটা চাইলে চেঞ্জ করা যায়, বাট ইউজুয়ালি চেঞ্জ করে না ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটররা। বুঝতে পারছেন যে কোয়েশ্চেনটা করছিলেন? জি ম্যাম। আচ্ছা, আমাদের ক্লাস শেষ, তো আমি অ্যাটেন্ডেন্স নিয়ে আপনাদের ছেড়ে দিব, রেকর্ডিংটা অফ